তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে শেফাজ বিন রহিম ভাইয়া আমাদের মাঝে জয়েন করেছে। তো আমাদের বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি কোর্সটা এবার ভাইয়া দেখবেন। তো ভাইয়া যথেষ্ট আন্তরিক একজন মানুষ। ভাইয়া আমাদের অ্যাডভান্স লেভেলের কেস স্টাডিটাও নিয়ে থাকেন। পাশাপাশি এখন অনেক রিকোয়েস্ট করে ভাইয়ার সময় বের করার মাধ্যমে ভাইয়া আমাদেরকে ভাইয়া মূল্যবান ভাইয়া সময়টা আপনার দিচ্ছে। কথাগুলা অদ্ভুত শোনা যাচ্ছে। এটা কি আমার কাছে না সবার কাছে? কেন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না আমার কথা? ধুম ধুম আওয়াজ হচ্ছে। আচ্ছা, না আমি একটু অসুস্থ, দ্যাটস ওয়াই হয়তো। সো ও আচ্ছা, আই এম সরি। যেটা আমি বলবো যে আমাদের ভাইয়া যথেষ্ট আন্তরিক, এবং আপনারা ভাইয়াকে যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করতে পারেন। এবং আমি আশা রাখবো আপনারা সবাই ক্লাসটাকে ফ্রুটফুল রাখবেন আপনাদের যেটাকে বলবো যে কমিউনিকেশনের মাধ্যমে। যদি আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে সেক্ষেত্রে ক্লাস কখনোই ফ্রুটফুল হবে না। এবং যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যিনি কোর্স কন্ডাক্ট করবেন উনিও মানে মজা পাবেন না, আপনারাও কোনো মজা পাবেন না। সো এই ক্ষেত্রে ভাইয়া অনেক আন্তরিক একজন মানুষ। আপনারা ভাইয়ার থেকে যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে যদি ভাইয়ার সম্পর্কে বলি, ভাইয়া ডেলয়েট থেকে বর্তমানে ডেলয়েটে ম্যানেজার হিসেবে আছে। আর পাশাপাশি ভাইয়া ইফ আই এম নট রং 2022-এর দিকে ভাইয়া কোয়ালিফাই করেছেন। এবং আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এখানে যারাই কোয়ালিফাইড আছেন ওনারা সবাই অতি দ্রুত ওনাদের লেভেল গুলাকে ক্লিয়ার করেছিলেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। এবং আমরা যে সাব্বির ভাইয়ের কথা সব বলে থাকি যে উইদিন 2 ইয়ার্স উনি লেভেল কোয়ালিফাই করেছেন। তো এখানে আপনি আমাদের শেফাজ ভাইয়াকে সাব্বির ভাইয়ের আহ বলতে পারেন যে গুরুও বলতে পারেন, বিকজ সাব্বির ভাইয়া যদি কখনো কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকে সেক্ষেত্রে শেফাজ ভাইয়ার থেকে হেল্প নিয়ে থাকতো। এবং আমরা আশা করি আমরাও ভাইয়ার থেকে হেল্প নিয়ে অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা কি সবাই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে ভাইয়ার সাথে রেগুলার ইন্টারেক্টিভ থাকবো? আমরা কি একটু রেসপন্স করতে পারি? ইনশাল্লাহ। জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম নোবেল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আহ, আমাদের যদিও টাইমিংটা একটু অড, অনেক রাত হয়ে গেছে। তো যেহেতু সবার একটু বিজি স্কেডিউল, লাইক আমিও বিজি থাকি, হোপফুলি আপনারা সবাই বিজি থাকেন, কারণ আমাদের তো প্রফেশনটাই এরকম, কাজের পাশাপাশি পড়ালেখা করতে হয়। সো আমাদের বেসিক্যালি পড়ার টাইম গুলো আর কি এরকমই হয়ে থাকে। লাইক আমি যখন পড়তাম তখন, আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? নয়েজ আসছে? না, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। তো আমি যখন পড়ালেখা করতাম আমার পড়ার টাইমিংটাও এরকমই ছিল, রাতের বেলা। লাইক আমি একটু লেটে স্টার্ট করতাম, লাইক 12টা 1টার দিকে শুরু করে অনেক রাত পর্যন্ত পড়তাম। সকালে উঠে আমি পড়তে পারতাম না। সো এক একজনের এক এক রকমের আর কি কমফোর্ট জোন থাকে। সো আমার জন্য এটাই রাতের বেলাটাই আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হতো। আমার মনে হতো হচ্ছে যে আমার পড়াগুলো আমার বেশি মাথায় ঢুকে রাতের বেলা। সো এটা আগে থেকে এরকম। সো আপনারা সবাই কি একবারও বিজনেস স্ট্র্যাটেজি এক্সামটা অ্যাটেম্প করেছেন? এরকম কেউ আছেন কেউ এই পর্যন্ত একবারও করেন নাই? একবারও করিনি। আচ্ছা, একবারও করেন নাই কে কে? একটু হ্যান্ড রেজ করেন তো, একটু দেখি আমি কয়জন। 4 জন। আচ্ছা, তার মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি বাকি সবাই অ্যাটলিস্ট একবার করে এক্সামটা অ্যাটেম্প করেছেন। সো যারা এক্সামটা অ্যাটেম্প করেছেন তারা তো জানেনই। আর আমি, নোবেল ভাই তো আমার সম্পর্কে সবই বললো, সো আমি আর ব্রিফ দিচ্ছি না আমার ব্যাপারে। সো আমি 2022-এর সেপ্টেম্বরে যেহেতু কোয়ালিফাই করি, আমি মোস্ট প্রবাবলি আমি বিজনেস স্ট্র্যাটেজিটা পাশ করেছিলাম 2021 বিশ সাল, 20 21 সালের দিকে, 20-এর দিকে মোস্ট প্রবাবলি। সো
বিশের দিকে আমি যখন পাস করেছিলাম বিজনেস স্ট্র্যাটেজি এক্সামটা, লাইক আমার না অত, টু বি অনেস্ট, আমার এখন ক্লিয়ারলি অত মনে হয় না, কারণ আমি একবারই পাস করেছিলাম কয়েকটা সাবজেক্ট, প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম এগুলোর মধ্যে। এই অডিট, বিজনেস স্ট্র্যাটেজি এগুলো আমার একবারই হয়ে গিয়েছিল। সো আমার লাইক কোশ্চেন গুলো তখন যেরকম আসতো, এখন মনে হয় একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আমি লাইক আপনাদের ক্লাস নেওয়ার সুবাদে আমি অনেকদিন পর বিজনেস স্ট্র্যাটেজিটা আজকে একটু আবার গেট ব্যাক করেছিলাম ওখানে আর কি, দেখার জন্য যে টপিক গুলোর আর কি রেলেভেন্স আগের মতো আছে কিনা, বা প্রিভিয়াস এর একটা কোশ্চেন দেখছিলাম লাইক লেটেস্ট যেটা আসলো। সো ওখানে দেখলাম অনেক বেশি কেস বেসড হয়ে গিয়েছে, প্লাস একটা দুটো ম্যাথও আসে এই এক্সামটায়। সো এই আমাদের টাইমে আমরা যখন এক্সাম দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমার কোনো ম্যাথ আসেনি। সো ম্যাথ এখন মনে হয় নতুন করে ম্যাথ আসে। হুম, কবে আসছে class? সো আচ্ছা, আপনারা হ্যান্ড ডাউন করতে পারেন। সো আমার বিজনেস স্ট্র্যাটেজিটার আমার ওরকম ঝামেলা হয়নি, আমি একবারই পাস করেছিলাম। সো আমার যতটুকু মনে করে আমাদের টাইমে ম্যাথ আসতো না, এখন দেখি ম্যাথও আসে, প্লাস কোশ্চেনটা খুবই কেস বেসড। লাইক আমার হচ্ছে গিয়ে একটা প্যারা দেওয়া থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, সিনারিও বেসড কোশ্চেন। লাইক আপনি কিন্তু এখন, আপনার যদি ইচ্ছা হয় তাহলেই আপনি কিন্তু থিওরিটিক্যালি অ্যান্সার করে আসতে পারবেন না, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড ইমপ্লিমেন্ট। আমাদের খুবই সিনারিও বুঝে আমাদেরকে ওই বেস সিনারিওর সাথে রেলেভেন্স রেখে আমাদেরকে অ্যান্সার করতে হয়। সো এই সিনারিওর সাথে ডেটা নিয়ে বা রেলেভেন্সের জন্য কিন্তু আমাদের আলাদা মার্কস আছে। আমাদের মার্কস গুলো কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইড করা। আমি যদি জাস্ট কোশ্চেন পড়ে অ্যান্সার দিয়ে দেই তাহলে যে আমি মার্ক পাবো না তা না, তখন আমি মার্ক পাবো। কিন্তু আমি যদি কোশ্চেনের সাথে কেসটার সাথে রেলেভেন্স রেখে আমি যদি অ্যান্সারটা করি তাহলে আমি আরো বেশি মার্ক পাবো, কারণ ওটার জন্য আলাদা মার্ক কাউন্ট আছে। তো এই এগুলো আমি চেঞ্জেস দেখলাম। তো আমরা হচ্ছে গিয়ে পুরো মডিউলটা আমরা এভাবে করবো যে আমার আমার যে টার্গেট, আমরা যেভাবে কোর্সটা শেষ করব, আমরা ফার্স্ট অফ অল পুরো বইটা, কেস স্টাডির পুরো বইটা যতটুকু সম্ভব, এটা তো অনেক আর কি, অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো বই, আর অনেকগুলো পেজ আছে, লাইক 850 নাকি 900 পেজের মতো আছে, প্লাস চ্যাপ্টারও আছে অনেকগুলো। সো আমরা হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারই আমার আমার যে পড়ার ফর্মুলা, আমি যেভাবে পড়ে পাস করেছি, আমি চাই হচ্ছে গিয়ে আমি ওই স্টাইলই আপনাদেরকে পড়াবো, কোনো ডিফারেন্ট হইতে যাব না, কারণ ওই ফর্মুলাটা আমার জন্য কমন এবং আমার আমার কাছে ওইটা টেস্টেড। লাইক আমি ওই ফর্মুলা ফলো করে আমি পাসও করেছি। সো আমি ওই স্টাইলই পড়াবো। আপনাদের যদি টাইম টু টাইম যদি কোনো দ্বিমত থাকে বা আপনারা যদি কোনো অ্যাডিশন করতে চান, তখন আপনারা আহ, আহ, যে কোনো সময় আমাকে হচ্ছে কি হ্যান্ড রেজ করে বা ফিল ফ্রি টু লাইক কোঅর্ডিনেট। সো আমার পুরো সিলেবাসের মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে বইয়ের যতটুকু সম্ভব কাভার করা, আমরা ফার্স্টে বইটা কাভার করব। সো বইটা কাভার করার পর আমরা তখন লাস্টে গিয়ে আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন দেখবো, ওরা কিভাবে কোশ্চেন গুলো আসছে, আমরা কিভাবে কানেক্ট করতে পারি আমাদের পড়ার সাথে, কোন চ্যাপ্টার থেকে কি আসতেছে, লাইক এরকম আমরা কিছুটা কাভার করব। সেটা হচ্ছে কি আমার টার্গেট। আর আমরা যখন থিওরিটিক্যালি পড়বো, লাইক এখানে তো অনেক কিছু লেখা, আর এই সাবজেক্টের মজার জিনিস হচ্ছে গিয়ে আমরা যারা লাইক কমার্স ব্যাকগ্রাউন্ড বা বিবিএ করেছি বা অ্যাকাউন্টিং অনার্স করেছি, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা সবাই এই সব কয়টা ফর্মুলা যা যা আছে, থিওরিটিক্যাল সাবজেক্ট তো যত ধরনের থিওরি আছে এই বিজনেস স্ট্র্যাটেজিতে, আমরা কিন্তু সবগুলোর সাথে ইউজ টু। এমন কোনো থিওরি নাই যেটা আমাদের কাছে নতুন, সব কিছুই আমরা কোথাও না কোথাও পড়ছি লাইফে। আর এটা এখানে কোনো রকেট সায়েন্সও নাই, এখানে এত বোঝানোর কিছু নাই। সো আমরা আমাদের টাইম টু টাইম আমরা টিপস জানবো কিভাবে করে আমরা হচ্ছে গিয়ে লাইক লিখতে পারি, লাইক কিভাবে লিখলে আমাদের লেখাটা একটু এফেক্টিভ হবে, বা কিভাবে আমরা পড়তে পারি, আমরা থিওরি গুলো বোঝার চেষ্টা করব। বইতেও যেগুলো আছে ওই থিওরি গুলো আমরা একটু
আহ, সহজ ভাষায় বুঝতে চেষ্টা করব, যাতে আমরা আর কি কোনো যদি কনফিউশন থাকে ওটা আমরা ক্লিয়ার করব। আর আমার সব সময় হচ্ছিল গিয়ে আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছিল গিয়ে বইতে যা আছে বা আমার ম্যানুয়ালে যা আছে এগুলো যদি আমি বুঝে যাই, লাইক এগুলো যদি ইন ডেপথে আমার বুঝা থাকে, তাহলে কিন্তু আমার কোশ্চেন যেভাবেই আসুক, যতই আর কি কেস বেস আসুক, যতই আহ, এদিক সেদিক করে আসুক, আমার কিন্তু বেসিক ঠিক থাকলে কিন্তু আমি আনসার করে আসতে পারবো। সো বেসিক এর উপর আমরা বেশি ফোকাস দিব। সো এইটা হচ্ছিল গিয়ে আমার টার্গেট পড়ানোর। আর ইন টোটাল আমার টার্গেট হচ্ছিল গিয়ে লাইক 12টার মতো ক্লাস নিব, 12টা 13টা ক্লাসের মধ্যে আমরা কভার করব। এর মধ্যে আমরা দেখি আমাদের কতটুকু আমরা কি কভার করতে পারি, ওর উপর ডিপেন্ড করে 12টা 13টার মধ্যে আমি কভার করে দিব। তো উইকলি আমাদের যেহেতু 2 দিন স্কেজুলড আছে, আহ, একটা মোস্ট প্রবাবলি ফ্রাইডে আর একটা হচ্ছে ওয়েনেসডে। তো এই 2 দিনই ক্লাস হবে। আর যদি মাঝখানে যদি কোনো ক্লাস আমি না নিতে পারি বা আমি যদি অ্যাভেলেবেল না থাকি, তখন আমি নোবেল ভাইকে জানিয়ে দিব। তো উনি আপনার সাথে কমিউনিকেট করবে, আমরা ওই ক্লাসটা শিফট করে অন্য আরেকদিন নিয়ে যাব। সো এই ছিল আমার বলার। এখন আপনারা কেউ বলেন, পড়ানোর আমার যেই আইডিয়াটা বা যে প্ল্যানটা, আমার যে রোড ম্যাপটা, এটা কি আপনার কি একমত, নাকি আপনাদের কোনো ইনপুট আছে যে এভাবে না পড়ি এইভাবে গেলে ভালো হয়, বা আমরা এভাবে যাই, সো আমার জন্য একটু সুবিধা হয়, আপনার যদি অন্য কোনো ডিমান্ড থাকে? কারো কি কোনো সাজেশন? হ্যাঁ, আমার একটু কোয়ারি ছিল। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে কতগুলা যেন কেসের কথা বললেন, এটার রেফারেন্স কি? মানে এই কেসগুলো আমরা কোত্থেকে পড়বো? আর আমাদের ম্যানুয়ালটা আপনি ইনিশিয়ালি স্টার্ট করে দেন আদার্স ম্যাটেরিয়াল গুলাতে ফোকাস করবেন। তো কম্বাইন্ডলি কি আমরা 12-13টা ক্লাসে শেষ করতে পারবো কিনা, এই দুইটা বিষয় একটু ফিডব্যাক দিবেন। আমরা হচ্ছিল গিয়ে যে আমি যে কেসটার কথা বলছি, এটা কেস বলছি বলতে হচ্ছিল গিয়ে আমি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখতেছিলাম। তো কোশ্চেন গুলো এখন আসে হচ্ছে কেস বেসড, লাইক কোশ্চেনের আগে একটা সামারি দেওয়া থাকে বা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, কিছু কেস একটা সিনারিও দেওয়া থাকে। ওই সিনারিওর উপর বেস করে আমাদের আনসার করতে হয়। কিছু কোশ্চেন থাকে লাইক সৃজনশীল কোশ্চেন, আমরা যখন অ্যান্সার করতাম ওই টাইমে ওই টাইপের ওই স্টাইলে কোশ্চেন আসে, ওইটা বলতে আমি কেস বেস বুঝাচ্ছি। আর যেই আমাদের বইটা শেষ করে এই পর্যন্ত যদি আমরা দেখি, আমাদের যদি 12টার চেয়ে বেশি লাগে তখন আমরা একটু বেশি নিব। তো এটা এমন না যে আমার একদম রিজিট, মানে এই 12টাই আমার নিতে হবে বা 13টাই, বাট আমার টার্গেট হচ্ছে গিয়ে এর মধ্যেই শেষ করা। সো আমাদের ম্যানুয়ালটা তো আমরা পড়বো, কিন্তু ম্যানুয়ালে মনে করেন বিভিন্ন অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস যেগুলো আমরা দেখলেই আমাদের বুঝার কিছু নাই। সো আমরা যেগুলো আমাদের একটু ক্রিটিক্যাল ওগুলোতে আমরা বেশি টাইম দিব, যেগুলো বুঝার কিছু নেই ওগুলো আমরা জাস্ট গো থ্রু করবো। বা ওখানে যদি আমরা আমাদের যদি কিছু বুঝতে আপনারা যদি কেউ কোশ্চেন করে ওখানে আবার ব্যাক করবো, লাইক ওটা একটু কুইকলি যাবে। নাহলে তো আপনার লাইক 850-900 পেজের বই, এটা যদি আমি পুরো লাইন বাই লাইন পড়াই তখন তো গিয়ে হচ্ছে কি আমার 20-30টা ক্লাসও শেষ হবে না, আরো বেশিও লাগতে পারে। তো আর আমাদের এত কিছু পড়েও লাভ নাই, আমাদের এত থিওরি মুখস্থ করেও লাভ নাই, কারণ আমাদের কোশ্চেনটা আসে সিনারিও বেসড। আপনার বেসিকটা যখনই আপনার হয়ে যাবে আপনি অ্যান্সার করতে পারবেন। আপনার মুখস্থ করে লাভ নাই এই পরীক্ষায়। তো আপনার মুখস্থ করতে গেলেই ধরা খাবেন। সো আমরা জাস্ট বেসিক গুলো শিখবো, আমরা কনসেপ্টটা জানবো। আর মুখস্থ আমাদের করতে হবে কিছু কিছু, লাইক আমাদের কিছু কিছু থিওরি আছে, পপুলার অ্যানসফ মিসবার্গ থিওরি এবং অনেক ধরনের থিওরি আছে। সো এই থিওরি গুলো আমরা তখন ওইগুলো একটু মুখস্থ করতে হবে আমাদের, কিন্তু ওইটার আগে কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপ্টটা বুঝে যাতে আমরা লিখতে পারি। হয়তোবা একটা থিওরির একটা পোর্শন থেকে একটা সিনারিও দিল, দিয়ে আপনাকে বললো আর কি ওদের স্ট্র্যাটেজির লুপ হোল কি, তখন আপনার অ্যানালাইসিস বলতে হবে এটা এই থিওরির মধ্যে পড়ছে। এটা কিভাবে বলছেন, এটা থিওরিটা কি মুখস্থ করে বলছেন নাকি থিওরিটার আর কি নাম মুখস্থ করার চেয়ে আপনার বেশি হেল্প করবে যখন আপনি থিওরিটা কি যদি ইন ডিটেইলে বা ওটা যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তখন আপনি কেসটা পড়লে আপনি কানেক্ট করতে পারবেন যে আমার আর কি এই থিওরিটা আমি এখান থেকে আসছে।
আর এখানে কিন্তু অনেক কমন সেন্স ইউজ করতে হবে এই পরীক্ষাটায়। এই পরীক্ষাটায় কিন্তু যেহেতু ডিরেক্ট কোনো কোশ্চেন আসে না, আমার একটু নিজের মতো লিখতে হয়, কারোর সাথে কিন্তু কারো লেখা মিলবে না। সো এখানে কিন্তু কমন সেন্স ইউজ করতে হবে, অনেক কেয়ারফুল হতে হবে আমাদের আর একটু। সো এই যদি আমরা, কারণ সাবজেক্টটা কিন্তু ইজি কম্পারেটিভলি আমাদের এই সাবজেক্টটা, এই ইজি সাবজেক্টের কারণে আমরা যদি ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার আসতো কথা বলবেন তাহলে না তো প্লিজ। সবাই লিখতে পারতো। জি, নো, প্লিজ কন্টিনিউ। ওকে। সো আমাদের যেহেতু সাবজেক্টটা কম্পারেটিভলি একটু ইজি, অন্যান্য লাইক ট্যাক্স, কর্পোরেট আর কি অ্যাকাউন্টিং, এফএম, এগুলো হচ্ছে যেহেতু ইজি, সো আমাদের কিন্তু নাহলে সবারই পাস করার কথা। তো ফেল করা কিন্তু মেইন রিজন যেটা হচ্ছে কি, আমরা অ্যান্সার শিটে আমরা যখন অ্যান্সার করি আমরা কানেক্ট করতে পারি না ঠিক মতো, যে আমার আসলে কোশ্চেনে কি চাচ্ছে বা এটার অ্যান্সার এটাই কিনা। অনেক সময় আমরা অনেক বেশি মুখস্থর দিকে চলে যাই। মুখস্থর দিকে চলে গেলে কি হবে, মুখস্থর দিকে চলে গেলে আমাদের আহ জিনিসটা মুখস্থ হবে, কিন্তু আমরা যদি ভিতরে ওরকম কিছু জানি না, তখন আমরা কানেক্ট করতে আমাদের সমস্যা হবে। সো কানেকশনটা এখানে মেইন। সো মামুনুর রশিদ ভাই, আমি আমি আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন নাকি আর কিছু ছিল জি আপনার? ভাইয়া, থ্যাংক ইউ, গট ইট। ওকে। ভাইয়া, জি, ভাইয়া, জি আপু। আমাদের কেস লেখার ব্যাপারে কি আপনি প্র্যাকটিস করাবেন? যেটা মানে ক্লাস করে দেখতেছি, স্যাররা যেমন জিয়াউল আলম স্যার করাচ্ছেন, কেস দিয়ে উনি রেখে দেন, ক্লাসে রেখে দিয়ে ৪-৫ জনকে বলেন যে ডিসকাস করেন এবং আপনারা যা পারেন লেখেন, পরে আমি হেল্প করতেছি বা আমি ডিসকাশনে সাহায্য করবো যদি আপনারা রং পথে যান। তো আমি দেখতেছি যে উনার ইয়েটা, আপনি তো নিশ্চয়ই জিয়াউল হাসান স্যার আলম স্যারের ক্লাস করেছেন নাকি? হুম। এই না, আমি টাইপের করে, আমি আমি করি নাই। জি অবশ্যই। এই টাইপের কিছু করে, বা আমি আপনাকে দুই একটা ক্লাস পাঠাতে পারবো, আপনি যদি দেখেন যে কেসটা কিভাবে দিয়ে কি করে। আমি মানে বর্তমানে ক্লাস করতেছি তো নতুন, তো আচ্ছা, কেস গুলাই আমার মনে হয় সমস্যা হয়ে যাবে, কারণ ৬টাই নাকি কেস থাকে। আমার তো মনে হয় যে ছয়টাই মানে কেস। বইটা, হ্যাঁ, হ্যাঁ ৬টাই কেস থাকে, এবং কেস গুলা যেভাবে লিখতে বলে দেখা যায় যে একটা কেসও হুবহু মানে ভালোভাবে ওইভাবে লিখতে পারি না, ১৩ নাম্বার থাকে। আমার যে স্ট্যান্ডার্ড, ওখানে আমি আমার মূল্যায়ন করে পাস দিব না। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট আপের জন্যই তো আমরা কম মার্ক গুলো পাই বা ফেল করি। হ্যাঁ, এখন এটার জন্য ডেভেলপ করার জন্য কি করবেন ভাই আমাদের? এইটা লেখার জন্য হচ্ছে গিয়ে আমরা, আমাদের আগে থিওরি, এখন হচ্ছে গিয়ে আমরা দুইটা ওয়েতে যেতে পারি। একটা হচ্ছে গিয়ে আমরা মোর ফোকাস দিব হচ্ছে গিয়ে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বা কেস গুলো, রাইট আপ গুলো কিভাবে করে আমাদের লিখলে, আমি আপনাদেরকে ধরে মনে করেন একটা দুইটা কেস আমি আপনাদেরকে লাইক গাইড করলাম যে এই জিনিসগুলো এইভাবে লিখবো। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে কেস স্টাডি, আপনারা যখন অ্যাডভান্স লেভেলে উঠে যাবেন তখন কেস স্টাডি যখন আপনি এক্সাম দিবেন, কেস স্টাডিতে কি একটা সুবিধা হচ্ছে লিগে আমাদের কোশ্চেন গুলো প্রেডিক্ট করা যায়। লাইক আমাদের গত বছর যে কোশ্চেন আসছে, সামনের বার কোশ্চেন একই থাকে, খালি আহ এটা কেসটা চেঞ্জ হয়। হ্যাঁ, কেসটা চেঞ্জ হয়, বাট কোশ্চেন গুলো একই থাকে, লাইক সোয়াট অ্যানালাইসিস বা আমার স্ট্র্যাটেজিক ডিসিশন, এনআরভি, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, এগুলো কিছু কিছু সবকিছু আমাদের সিমিলার থাকে। সো আমরা তখন কি করি, আগে থেকে একটা মাইন্ডসেট বা একটা রাইট আপ প্রিপেয়ার করে নিয়ে যেতে পারি যে আমার এই সিনারিওতে আসলে খালি এগুলো এগুলো আমি চেঞ্জ করব, আর না হলে আমি আমার পুরো স্কেলেটনটা আগে থেকে একটা রাইট আপ মাথায় নিয়ে চলে যেতে পারি, তখন সুন্দর করে লিখে প্র্যাকটিস করে যেতে পারি। বাট আপনাদের তো কেসগুলা সিমিলার না, এক এক টাইমে এক এক রকম কোশ্চেন আসছে। তো এইখানে সবচেয়ে বেস্ট আপনার যেটা হেল্প করবে সেটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট অফ অল আপনার লেখার জন্য কি দরকার, আপনার লেখার জন্য আপনার কোয়ালিটিফুল নলেজ দরকার, যেই নলেজটা আপনি রিফ্লেক্ট করবে লেখায়। আমি কিন্তু লিখতে দিলে, আপনাদের সবাই লিখতে দিলে, আপনারা কিন্তু যদি বলি আপনারা 3 ঘন্টা লেখেন, মনে করেন আমি 3 ঘন্টা আপনাদেরকে বললাম গরু নিয়ে লেখেন, কারণ গরুর রচনা কিন্তু 3 ঘন্টা এনে সবাই লিখতে পারবেন, লিখতেই থাকবেন লিখতেই থাকবেন লিখতেই থাকবেন। কিন্তু এই লেখাটা তো বড় না, আপনারা তো সবাই লেখেন, এমন তো কেউ না যে কেউ না লেখে আসেন, সবাই লিখতেছেন, এর মধ্যে কেউ পাস করতেছে কেউ ফেল করতেছে। তো ডিফারেন্সটা কই, ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে দুইজনই একই টাইম লিখতেছে। একজন হচ্ছে গিয়ে নলেজটা বা ওর যেই কেপাবিলিস কেপাবিলিটিস গুলো আছে, লাইক লাইক একটা রিডার কি করে, রিডার যখন পড়ে, রিডারকে আপনি যেটা বলতে চাচ্ছেন এইটা আপনার ক্লিয়ারলি আগে বলতে হবে।
লাইক এই জিনিসটা বুঝাইতে হবে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কি জানেন। এখন এটার জন্য আপনার কি কি লাগবে ক্লিয়ারলি বোঝানোর জন্য? আপনার ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে কি আপনার নলেজ, লাইক আপনার থিওরি গুলো জানতে হবে, আপনার বইয়ে কি আছে ওগুলো আপনার জানতে হবে। যেই মানুষটা ফেল করতেছে ওই মানুষটা নিশ্চয়ই, আর যে মানুষটা পাস করতেছে ও যদি বইয়ের জিনিসপত্র বা থিওরিটিক্যাল জিনিসপত্র কানেক্ট করে, আর যে ফেল করতেছে ও নিশ্চয়ই কানেক্ট করতেছে না। এটা একটা রিজন হতে পারে। তারপর আরেকটা রিজন কি হতে পারে? আরেকটা রিজন হতে পারে হচ্ছে গিয়ে আপনার রাইটিং স্কিল, লাইক আপনি গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, আপনার ওয়ার্ডিং কিরকম, আপনি সেন্টেন্স কিভাবে লিখতেছেন। সেন্টেন্স কিন্তু বিভিন্ন ভাবে লেখা যায়। এখন দুইটা মানুষের সেন্টেন্স কিন্তু দুই ধরনের ওয়েট ওয়েট ক্যারি করতে পারে। আপনি সিম্পল টেন্সে লিখতেছেন নাকি আপনি কমপ্লেক্স টেন্সে লিখছেন, বাট আপনার লেখাগুলো লাইক গ্রামাটিক্যালি, এরপর স্পেলিং, এগুলো সব ঠিক আছে কিনা, এগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টরস। কারণ আপনাকে যখন জাজ করবে, আপনি কিন্তু এখানে সিএ এক্সাম দিতে আসছেন। সো এটা প্রফেশনাল আর কি, কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে কিন্তু ওরা আমরা যে ইউনিভার্সিটিতে পাশ করে আসছি তখন যে আমরা যে কোনো কিছু লিখলেই পাশ করতাম বা আমাদের ইজি ছিল, এখন কিন্তু ওরকম না। ওরা কিন্তু যখন পাশ করায় তখন কিন্তু ওরা চিন্তা করে ইজ হি অর শি ইজ কেপেবল অফ বিইং আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর নট। সো এটা কিন্তু জাজ করে যারা হচ্ছে স্ক্রিপ্ট রিভিউ করে। সো এই ক্ষেত্রে আমাদের আহ আপু, ওই আপু তো মনে হয় চলে গেল, নাকি কানেকশন লস্ট? ওকে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি আমার মেইন সাজেশন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে কনসেপ্ট গুলো পড়াবো, এবং আপনারা টাইম টু টাইম আপনারা টাইম টু টাইম এই প্রিভিয়াস ইয়ারে যত আমাদের কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটা নিয়ে আপনারা কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, আপনারা লেখার প্র্যাকটিস করবেন। যারা যারা যাদের রাইটিং স্কিল বাজে বা একটু খারাপ বা অন্য সবার মতো না, অনেকের আছে বিল্ট ইন রাইটিং কোয়ালিটি অনেক ভালো থাকে। আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, আমার ইউনিভার্সিটিতে এরকম অনেক ছিল যারা এমনিতেই বিল্ট ইন অনেক ভালো লেখে। আবার অনেকে দেখতাম হচ্ছে বিল্ট ইন ভালো না, ও অনেক কষ্ট করে লেখা শিখতেছে, ও আবার যে কিনা বিল্ট ইন ভালো লেখে ওর চেয়ে বেশি মার্ক পাচ্ছে। অনেক ধরনের সিনারিও আছে। তো যাদের একটু ল্যাকিংস আছে তাদের একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে এখানে এই এটা শেখার জন্য। লাইক আমার রাইট আপ, আমার গ্রামাটিক্যাল, এগুলোর জন্য আমাদের স্পেশালি আরো লিখতে হবে। আর আমরা যদি একটা জিনিস চিন্তা করতেছি এবং চিন্তা করে আমি ওটা বাংলায় চিন্তা করতেছি, ওটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করতেছি, এরপর লিখতেছি, এরকম হলে কিন্তু আমরা টাইমের মধ্যে জীবনও কভার করতে পারবো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছিল গিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে, আমরা কোশ্চেন দেখে আমরা বিভিন্ন সিনারিও এখানে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আপনারা যে সকল কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো আপনারা লিখবেন, অ্যান্সার গুলো হচ্ছে কি আপনারা আমাকে ক্লাসে ভলেন্টিয়ার মনে করেন কয়েকজন যারা যারা করবেন আমাকে কেউ কেউ কোনো কোশ্চেনের অ্যান্সার পাঠাতে পারেন। আমি আবার ওই কোশ্চেনটা আবার আহ, দরকার হলে ওখানে হচ্ছে কি 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 আপনাদের লুপ হোলস হচ্ছে, কোন জিনিসটা কিভাবে লিখলে ভালো হয়, কোন জিনিসটা কিভাবে এফেক্টিভলি লেখা যায়, এগুলো আমি আলোচনা করলাম আপনাদের সাথে। তো আমাদের কিন্তু লেখার জন্য এখন মনে করেন আপনাদেরকে যদি আমি আবার লেখার ট্রেনিং দিই যে কিভাবে লিখতে হবে শুধু, তো এই ট্রেনিংও আমি দিব। লাইক কিভাবে লিখতে হয় এটা আমি টাইম টু টাইম আপনাদেরকে সাজেশন দিব। কিভাবে কানেক্ট করতে হয় এটা আমরা পড়ানোর মাঝখানে আমরা দেখবো, কিভাবে আমাদের এই কোশ্চেনের সাথে বইয়ের কানেক্ট করা যায় এটা আমরা দেখবো। কিন্তু যদি আমরা জাস্ট লেখায় ফোকাস করতে চাই, আবার এখানে অনেকে যারা আছে লেখায় ভালো, তাদের আবার এটা পছন্দ হবে না। সো আমাদের যেটা সবার জন্যই দরকার, আমাদের আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়া দরকার বেশি। তো আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করব, আর আমরা এই কেস বেসড সিনারিও আপনারা টাইম টু টাইম কিছু কোশ্চেন সলভ করবেন, সলভ করে আমাকে অ্যান্সার শিটটা পাঠাবেন কোশ্চেনটা সহ। আমি আপনাদেরকে দেখে দিব যে কোনটা কি, কিভাবে কি, কোন ইমপ্রুভমেন্ট কোথায় কোথায় আনা যায়। ঠিক আছে? জি। Okay.
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। সো আমরা যদি প্রথমে দেখি আমাদের টোটাল 17টা চ্যাপ্টার আছে। আমাদের টোটাল 17টা চ্যাপ্টার আছে। সো এই 17টা চ্যাপ্টারে আমরা ফার্স্টে আজকের ক্লাসের পর নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের লাইক লাস্ট 3-4 বছর, 3 বছর, লাস্ট 3 বছর যত কোশ্চেন আসছে আমরা কোশ্চেন গুলো সব ডাউনলোড করব। ডাউনলোড করে এখানে আমরা করবো কি, যে কোশ্চেন গুলো আসছে কেস বেস, যে কোশ্চেন গুলো আসছে ওই কোশ্চেন গুলো আমরা এখান থেকে ওখান থেকে নিয়ে কপি করে একটা এক্সেলে নিব কোশ্চেন গুলো। লাইক আমি যদি বলি মে জুন 2000, লাইক লাস্ট পরীক্ষা তো কবে হলো, মার্চে, লাইক মার্চ 2025 কোশ্চেনের একটা পরীক্ষা হলো। মার্চ 2025-এর কোশ্চেনে আমার কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে আমি রিকোয়ারমেন্ট গুলো সব লিখবো, মানে কপি পেস্ট করে নিয়ে আসবো। নিয়ে এসে আমি পাশের ট্যাবে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে আমার এই রিকোয়ারমেন্টটা এই বইয়ের কোন টপিক থেকে আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, বা কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে আসছে, এইটা আমি আইডেন্টিফাই করব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমরা লাস্ট 3 বছরের যত কোশ্চেন আছে 3 বছরের সব কোশ্চেন গুলো আমরা একটু অ্যানালাইসিস করবো। তো আমি এটা করতাম, এটা আপনাদেরই করতে হবে, কারণ এই অ্যানালাইসিসটা করতে গেলে আপনাদের একটা বইয়ের উপর একটা আয়ত্ত আসবে, যে আপনারা একটু বই নাড়াচাড়া হবে, তো আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কোশ্চেন গুলো। এবং এটা খালি বানালেই হবে না, এটা বানায় আপনারা আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন এবং আমাকে যাদের হয়ে যাবে মেইল করবেন। হ্যাঁ, তখন আমি হচ্ছে গিয়ে এটা দেখে আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো যে আমাদের বেসিক্যালি ফোকাস এরিয়াগুলো কোথায়। হ্যাঁ, আমাদের ফোকাস এরিয়াগুলো আমরা দেখতে পারবো। আমরা পড়বো সবই 1 থেকে 17, কিন্তু আমরা মনে করেন পড়লাম সবই, বাট পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের তো একটা লাস্ট মোমেন্ট রিভিশনের দরকার আছে, বা লাস্টের দিন আমি কি করব, আমি তো আবার সব ধরে পড়তে পারবো না। তো লাস্ট আগের দিন, পরীক্ষার আগের দিন আমরা জাস্ট ওই টপিক গুলো যাতে পড়ে যেতে পারি বা ওগুলোর আমরা নোট নিতে পারি। ভাইয়া এটা কি আমরা ফার্স্টেই করতে পারবো? কারণ কোশ্চেন তো একটা মিক্সড আপ আসছে, পুরো কোশ্চেনটা একটা মিক্সড আপ আসছে না। তো আমাদের তো হ্যাঁ, বইটা সম্পর্কে পুরোটা এ টু জেড নলেজ না থাকলে আমরা কি করে কোনটা কোথায় ফাইন্ড আউট করবো কি করে? এইটা হচ্ছে গিয়ে যারা যারা নতুন এবার পরীক্ষা দিবেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, মনে করেন যারা আগে পড়ছে তাদের জন্য একটু ইজি হবে, বাট আপনাদের জন্য ডিফিকাল্ট না। লাইক আপনি যদি মনে করেন এখন একটা স্ট্র্যাটেজির, আপনাদের ইগুলো বের হয়েছে, লাইক সাজেস্টেড অ্যান্সার বের হয়েছে না? অন্যগুলো আছে, এইবারটা শুধু এই পরীক্ষাটা নেই। এবারেরটা থাকলে তাহলে এবারটা স্কিপ করে সাজেস্টেড অ্যান্সার দেখে আপনারা দেখেন কোথা থেকে কোশ্চেন গুলো আসছে, টপিক গুলো আইডেন্টিফাই করেন। সাজেস্টেড অ্যান্সার দেখলে তো একটু ইজি হবে যে আমার অ্যান্সারটা কি আসলে কোথা থেকে আসতেছে। আর যারা যারা আগে এক্সাম দিয়েছেন বা পড়েছেন এটা আগে, তাদের জন্য তো আরেকটু ইজি। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে কি আগে একটা অ্যানালাইসিস থাকলে হবে কি, আমরা পড়ার সময় ফোকাস পয়েন্টটা ওটা বেশি রাখতে হবে। যখন ওই টপিকটা চলে আসবে তখন আমরা, এটা তো আসছিল এবার পরীক্ষা, তখন হচ্ছে কি আমরা ওই জিনিসটা আরেকটু ডিপলি পড়বো বা ওর আশেপাশে দিয়ে আরেকটু বেশি পড়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ওভারভিউ পাওয়া, যে মানে কোন জায়গাগুলোতে যে এক্সাম বানায় আমাদের, সে হচ্ছে গিয়ে আর কি কোথায় ফোকাসটা করতেছে, এটাতে আমরা দেখি কোনো প্যাটার্ন খুঁজে পাই কিনা। তো আমরা এরকম একটা শিট ডেভেলপ করার চেষ্টা করব। তো এটা সবার, লাইক এখানে আমার হচ্ছে কিছু ভলেন্টিয়ার্স করলেই হবে, বাট এটা যারা যারা করবেন তারা তারাই হচ্ছে কি একটু টাইম নিয়ে করতে হবে। লাইক কোশ্চেনটা পড়ে আপনি বই উল্টা উল্টে টপিক গুলো দেখে টেকে তখন গিয়ে হচ্ছে কি আপনার যদি বের করতে হবে বইয়ের উপর একটা গ্রাফস আছে আর কি, like কোথায় কি আছে একটু জানা হয়, মানে কোন চ্যাপ্টারে কি কি টপিক থাকতে পারে না হয় ওগুলো একটু জানা হয়, একটু টাইম বেশি লাগে আর কি। আমাদের তো আপনার, নতুনদের জন্য ডিফিকাল্ট হবে, যারা দুই একবার এক্সাম বসেছেন তারা এটা হুম খুব হুম ভালো হুম। করতে পারবে। হ্যাঁ, তাদের জন্য একটু ইজি হবে। আপনারা হচ্ছে প্রিভিয়াস ইয়ার লাস্ট লেটেস্টটা বাদে প্রিভিয়াস ইয়ার আর কি কোশ্চেন দেখে, সাজেস্টেড অ্যান্সার দেখে আপনারা ওগুলো করতে পারেন।
সো আমরা আজকে শুরু করি বইয়ের চ্যাপ্টারই। সো চ্যাপ্টার 1-এ হচ্ছে বেসিক্যালি এখানে কিছু নাই, এখানে জাস্ট কিছু ইন্ট্রোডাকশন গাইডলাইন। সো এই ধরনের চ্যাপ্টার থেকে তো কোনো কোশ্চেন আসে না, এখানে হচ্ছে কি আমাদের কোশ্চেন আসারও কিছু নেই আসলে। এখানে আমাদের কিভাবে লিখতে হবে না হবে এই সাবজেক্টটা সম্পর্কে, কোনটা কতটুকু ওয়েট ক্যারি করতেছে, এক্সামের অ্যাপ্রোচ কি হবে, এই ধরনের আর কি। বিজনেস স্ট্র্যাটেজি পড়লে আমাদের কি কি স্কিল ডেভেলপ হবে, লাইক সফট স্কিল টাইপের আর কি জিনিসপত্র। এগুলো আমাদের এক্সামের জন্য বা পরীক্ষার জন্য এটা ম্যাটার করে না। চ্যাপ্টার 1। সো আমরা শুরু করব বেসিক্যালি চ্যাপ্টার 2 থেকে। স্ট্র্যাটেজি এন্ড অর্গানাইজেশন। সো যেহেতু এটা বিজনেস স্ট্র্যাটেজি সাবজেক্ট আমাদের, সো পুরোটাই হচ্ছে স্ট্র্যাটেজি ফোকাস। সো যেহেতু এটা স্ট্র্যাটেজি ফোকাস, সো আমাদের আগে জানতে হবে এই স্ট্র্যাটেজিটা কি মেইনলি। আপনাদের কি মনে হয় একটু ফার্স্টে শুনি, লাইক স্ট্র্যাটেজিটা কি? মানে আমরা যখন শুনি স্ট্র্যাটেজি তখন কি মনে হয়, মানে কি বলার চেষ্টা করেন। ইন জেনারেল যখন ভাই আমরা এটা শুনি তখন মনে হয় যে না কোনো একটা কাজ সুন্দরভাবে করার জন্য কোনো একটা টেকনিক অবলম্বন করা। এক্স্যাক্টলি, নাইস নাইস। হ্যাঁ, কোনো একটা কাজ করার জন্য একটা টেকনিক অবলম্বন করা, এটা মনে হয়। ভেরি গুড। এরপর আর কেউ? লং টার্ম একটা ডিসিশন, মানে একটা গ্রাফ তৈরি করা, লং টার্ম একটা প্ল্যান তৈরি করা, স্ট্র্যাটেজিটাকে লং টার্মে বোঝায়। এই শোনা যাচ্ছে? বেশ কিছুক্ষণ শোনা যায়নি। ও, আমার কানেকশনটা লস হয়ে গেছিল। আচ্ছা, ওই ভাইয়া বলতেছিলেন হচ্ছে কি যখন স্ট্র্যাটেজি শুনেন তখন আপনার মনে হয় একটা টেকনিক অবলম্বন করা। ভেরি গুড। আর আর স্ট্র্যাটেজিটাকে কিছু, আর কেউ কোন লং কিছু? টার্ম, হুম, লং টার্ম একটা প্ল্যান বলেছি আমি, মানে স্ট্র্যাটেজিটা শর্ট টার্মের না, লং টার্মের জন্য না হয় এই টাইপের। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। স্ট্র্যাটেজি লং টার্মের, হ্যাঁ এটা কিন্তু একটা ফ্যাক্ট। মানে স্ট্র্যাটেজি কিন্তু আমার কোনো সময় ওরকম শর্ট টার্মের জন্য হয় না, স্ট্র্যাটেজি কিন্তু আমার একটু লং টার্ম বেস। ভেরি গুড। আর কেউ? আচ্ছা, আমরা দেখি বিজ্ঞরা কি বলছে। জনসন এখানে অন্যান্য একটা ফেমাস স্ট্র্যাটেজির একটা ডেফিনেশন আছে। স্ট্র্যাটেজি ইজ দ্য ডিরেকশন এন্ড স্কোপ অফ অ্যান অর্গানাইজেশন ওভার দ্য লং টার্ম। এই যে আপু যেটা বলেছিলেন, দ্য লং টার্ম, হ্যাঁ, ওভার দ্য লং টার্ম হুইচ অ্যাচিভস অ্যাডভান্টেজ ফর দ্য অর্গানাইজেশন থ্রু ইজ কনফিগারেশন অফ রিসোর্সেস within a changing environment to meet the needs of market and to fulfill stakeholder expectations। এ দেখেন, উনি কিন্তু এখানে অনেক কিছু বলছে, হ্যাঁ, অনেক কিছু বলছে। এই একটা সেন্টেন্সে সুন্দর করে একটা ডেফিনেশনের মধ্যে যতটুকু ইনক্লুড করা যায় ইনক্লুড করেছে। সো এই জিনিসটা কি আমাদের মুখস্থ করার দরকার আছে, বা এই জিনিসটা কি আমাদের আহ, উনি যেভাবে বলছে ওইভাবে কোট করা দরকার আছে পরীক্ষার হলে? আপনাদের কি মনে হয়, এটা কি মুখস্থ করবো আমরা? একেবারে যে আসে না, 2-1 নাম্বারের মাঝে মাঝে ছোট ছোট কোশ্চেন দেখেছি, যে 1-2টা কোশ্চেন যখন দেখেছি, এটাই না থাকলেও এরকম ছোট ছোট কিছু কোশ্চেনও মাঝে মাঝে থাকে সাথে। ছোট ছোট কোশ্চেন থাকলে আমাদের কিন্তু মেইন জিনিসটা কি, স্ট্র্যাটেজিটা থিমটা কি, একটু একটু থিমটা জানলেই হয়। আমাকে কিন্তু ওকে কোড করতে হবে এমন কোনো কিছু না, বা এটার জন্য আমি নাম্বারও পাবো না এক্সট্রা। আমার কিন্তু এটা মেমোরাইজ করার কোনো টেস্ট না। এটা কিন্তু ওরা কিন্তু বেসিক্যালি আমার স্ট্র্যাটেজিক্যালি আমি থিঙ্ক করতে পারতেছি কিনা।
এইটা ও আমার দেখবে। সো আমার মেইন কনসেপ্টটা থাকবে হচ্ছে আমি জিনিসটা কি আসলে এটা বলতে পারতেছি না। এটা যদি এখন আমি আমার মতো বলি তাও হবে, আর এটা কোড করার আমার কোনোই দরকার নেই, এটা কোনো মেমোরাইজিং টেস্ট না। হুম। সো এইখানে ওনার যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিয়ে হচ্ছে কি আমরা বেসিক্যালি টোটাল এখানে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। একটা কি পাচ্ছি, আপু যেটা বললো, এটা হচ্ছে একটা লং টার্ম গোল স্ট্র্যাটেজি, একটা লং টার্ম গোল। যেরকম আমি একটা অর্গানাইজেশন যদি চিন্তা করি, অর্গানাইজেশনটা কি করে, ও হচ্ছে গিয়ে সবসময় চিন্তা করে আমরা কোথায় যেতে চাই, হোয়াই ডু উই ওয়ান্ট টু গো, লাইক আমাদের মেইন অবজেক্টিভ, লাইক আমরা কোথায় গিয়ে শেষ করব। হ্যাঁ, এরকম একটা ড্রিম বা একটা কল্পনা বা একটা লাইক কালকে কি করবে এমন কিছু না, মানে অনেক ফিউচারে কি করব, ওই টাইপের হচ্ছে গিয়ে একটা গোল নির্ধারণ করা, মানে স্ট্র্যাটেজি কিন্তু একটা লং টার্ম জিনিস। আর এখানে কি হয়, এখানে এই ভদ্রলোক হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস বললো, এখানে আবার সে এনভায়রনমেন্টের কথা বলছে। হুম। আহ, এখানে কিন্তু sorry, এখানে কিন্তু সে বলছে হচ্ছে গিয়ে চেঞ্জিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওরা কিন্তু এনভায়রনমেন্টেরও কথা বলতেছে। সো আমরা কি কি পাইলাম, স্ট্র্যাটেজি বলতে হচ্ছে গিয়ে এটা একটা লং টার্ম গোল, এখানে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, লাইক এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। এনভায়রনমেন্ট জিনিসটা কিন্তু মোর মোর অফ আ ফোকাসড অন আউটসাইড থিংস, লাইক আমার মার্কেট ট্রেন্ড কি চলতেছে, কম্পিটিশন কি চলতেছে, ফার্স্টে কি এটা লং টার্ম, এরপর এটা কি মার্কেট ট্রেন্ডটা কি, কম্পিটিশন, লাইক আমার এখন এখন এই যুগে গিয়ে এখন জেনজির যে ট্রেন্ড চলতেছে, এখন আমাদের তো মনে করেন আরো আগের যে জেনারেশন, ওদের ট্রেন্ড আর এই ট্রেন্ড তো এক না। লাইক ফ্যাশন ট্রেন্ড বলেন বা টেস্ট বার্ডের ট্রেন্ড বলেন, এখন সবাই রেস্টুরেন্টে যায় অনেক খাইতে, আগে কি এরকম যেত, যায় না। সো এনভায়রনমেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে সে আরেকটা জিনিস ফোকাস করতে হচ্ছে গিয়ে আমাদের উইদিন দ্য রিসোর্স, ঠিক আছে, এই যে কনফিগারেশন অফ রিসোর্স, এখানে আমাদের রিসোর্সের কথা বলছে। এখন আমাদের কিন্তু এনভায়রনমেন্ট চিন্তা করলেই হবে না, আমাদের কাছে রিসোর্স কি কি আছে। রিসোর্স বলতে কি বুঝি, রিসোর্স বলতে বুঝি হচ্ছে গিয়ে আমার কাছে কত টাকা আছে, এটা আমার একটা রিসোর্স হতে পারে। আমার কাছে কোন কোন এক্সপার্টাইজ আছে, ওটাও আমার রিসোর্স হতে পারে। আমার কাছে কি কি টেকনোলজি আছে, এটাও আমার রিসোর্স হতে পারে। সো এই রিসোর্স, সো আমাদের বেসিক্যালি এই আরেকটা কথা বলছে সেটা হচ্ছে স্টেক হোল্ডারের কথা, লাইক আমাদের ব্যবসায় যাদের ইন্টারেস্ট আছে, সো ওই ইন্টারেস্টটাও কিন্তু চিন্তা করি। সো স্ট্র্যাটেজি বলতে হচ্ছে ও চারটা জিনিসের কম্বিনেশন বলছে। একটা হচ্ছে আমাদের চিন্তাটা হইতে হবে লং টার্ম, ফার্স্ট অফ অল আমরা যদি স্টেপ বাই স্টেপ আসি, লং টার্ম চিন্তা। এখন এই চিন্তাটা কি আমি যে কোনো কিছু চিন্তা করলে হবে, হবে না। এই চিন্তা করার জন্য আমার এনভায়রনমেন্টটাকে কনসিডার করতে হবে। এনভায়রনমেন্টটা কি, আমাদের মার্কেট ট্রেন্ড কি চলতেছে, আমাদের কি কি কম্পিটিশন এখন চলতেছে, কোন জিনিসটা এখন মার্কেটে চলবে না চলবে। সো এটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। সো গোলটা হইতে হবে আমার এনভায়রনমেন্টটাকে কনসিডার করেই। তারপর আরেকটা জিনিস কি কনসিডার করতে হবে, রিসোর্স, আমার পকেটে কয় টাকা আছে। এখন আমি গোল দেখলাম আমি অ্যাপেলকে টক্কর দিব, ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি লং টার্ম গোল, কিন্তু আমার কাছে নাই হচ্ছে গিয়ে 2 লাখ টাকাও। তো আমার কি হবে, আমার কাছে কোনো পার্সোনাল নাই, আমার কাছে কোনো এক্সপার্টাইজ নাই, হবে, হবে না। সো আমার কাছে রিসোর্সও কনসিডার করতে হবে। আরেকটা জিনিস কনসিডার করতে হবে কি, এই গোলটার জন্য, লং টার্ম গোলের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, লাইক যারা ব্যবসার মালিক বা এই ব্যবসার সাথে জড়িত যারা যারা আছে, যাদের ইন্টারেস্ট জড়িত আছে এই ব্যবসার সাথে, তাদের কথা চিন্তা করতে হবে যে তারা এগুলা, তাদেরকে কতটুকু রিটার্ন বেশি দেওয়া যায়, তারা এটা অ্যালাউ করবে কিনা, তাদের ডিসিশন গুলো কনসিডার করতে হবে। সো স্ট্র্যাটেজিতে কিন্তু আমার একটা লং টার্ম গোল, কিন্তু এই লং টার্ম গোলকে আবার ইনফ্লুয়েন্স করবে আরো তিনটা জিনিস, যে তিনটা জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট, রিসোর্স আর স্টেক হোল্ডারের ডিসিশন। এই চারটা জিনিস মিলে হচ্ছে কি আমার নর্মালি স্ট্র্যাটেজি। বুঝা গেছে স্ট্র্যাটেজি জিনিসটা কি? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, মানে না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন যাতে আমি আবার আরেকটু এক্সপ্লেন করতে পারি। সো এই স্ট্র্যাটেজিটাকে আবার এখানে হচ্ছে গিয়ে ওরা দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচ আর একটা ইমার্জিং অ্যাপ্রোচ। হ্যাঁ,
সো রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচটা বলতে আমরা কি বুঝি? রেশনালটা হচ্ছে কি একটু লাইক ট্রেডিশনাল, এখানে ব্র্যাকেটে বলা আছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। সেটা হচ্ছে কি আগেকার যুগে অনেক বেশি এটা ফলো হতো, হ্যাঁ, বা অথবা আগে জাস্ট এই অ্যাপ্রোচটাই ছিল, রেশনাল ভাবে চিন্তা করতো। আর ইমার্জেন্ট অ্যাপ্রোচটা কি, এই যে নতুন ইভলভিং যে বিজনেস, এই নতুন যুগে এসে এই নতুন ইমার্জেন্ট অ্যাপ্রোচটা চলে আসছে। সো রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচটা কি, এটা যদি আমি বলতে যাই তাহলে সহজ ভাষায় বলতে গেলে, আপনি চিন্তা করেন আপনি একটা ট্যুরে যাবেন, হ্যাঁ, এখন ট্যুরে যাবেন, ট্যুরে গেলে কি করতে হবে আপনার? ট্যুরে ফার্স্টে প্ল্যান করতে হবে যে ট্যুরে যাব, আমার প্ল্যান করি আমরা কোথায় যাব। আচ্ছা আমাদের জায়গা ঠিক হলো, আচ্ছা আমরা সাজেক যাব, ঠিক আছে, তাহলে কয়জন যাব? আমরা 10 জন ফ্রেন্ড যাব, সাজেক যাব। এরপর আমরা কি করবো? একটা বাজেট করব যে আমাদের পার পার্সন এত টাকা খরচ হতে পারে, হ্যাঁ, আমরা একটা বাজেট করতেছি। বাজেট টাজেট করলাম, বাজেট করে আমি পার পার্সন চান্দা ধরলাম 10,000 টাকা করে। তো 10 জন মানুষ আমরা 1 লাখ টাকা দিয়ে আমরা সাজেক প্ল্যান করলাম। এখন বাজেটের পর আমরা কি করব? বাজেটের পর আমরা ওখানে বাসের টিকিট বুক করব, তারপর আমরা হোটেলের টিকিট বুক করব, তারপর আমরা হচ্ছে গিয়ে একটা ডেট ফিক্স করব, হ্যাঁ, তারপর ওখানে গিয়ে খাবার দাবারের বুক করব। সো এরকম করে আমরা একটা যে ট্যুর দেই, আমাদের ট্যুরে তো একটা এরকম প্ল্যান, একটা স্টেপ বাই স্টেপ এক একটা প্ল্যান আছে, বা যেটা আমি জানি একটা নোন এনভায়রনমেন্ট একটা জিনিস, হ্যাঁ। সো ইটস লাইক এ রোড ম্যাপ, লাইক আমি কখন কি করব আমি টাইম লাইনটা জানি। আমি এই তারিখে বাসে উঠবো, আমি এই তারিখে নামবো, এই তারিখে আমি নেমে এই হোটেলে উঠবো, এই হোটেলে গিয়ে আমি দুপুরে এটা খাবো, রাতে এটা খাবো, আমি এই তারিখে ব্যাক করবো, এই তারিখে আমি বাসায় থাকবো এই টাইমে। সো রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচ তো হচ্ছে এইভাবে। আমার যে স্ট্র্যাটেজিটা আছে, স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে লাইক একটা রোড ম্যাপের মতো থাকবে, যেটা আমি ফার্স্টে পুরোটা আমি অ্যানালাইজ করে রাখবো, এরপর আমি স্টেপ বাই স্টেপ এটাকে এক্সিকিউট করবো। লাইক আমারটা পুরোটাই পুরোটা হচ্ছে গিয়ে অ্যানালাইজ করতে হবে। তো আপনার বরং তো এটা কোন ক্ষেত্রে এটা সুইটেবল, এগুলা এই অ্যাপ্রোচ গুলা কোন ক্ষেত্রে সুইটেবল হতে পারে? এই রেশনাল অ্যাপ্রোচটা কিন্তু, এটা কিন্তু আমি একটা কথা একটা জিনিস বলছি যে আমাদের নোন এনভায়রনমেন্ট, প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট, স্টেবল এনভায়রনমেন্টে আমাদের এগুলো অ্যাপ্লিকেবল, হ্যাঁ, যেই এনভায়রনমেন্টটা আমরা আগে থেকে চিনি বা আমরা ইউজ টু যে এনভায়রনমেন্টের সাথে, সেইটার সাথে আমার রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচ আমার যায়, ওই সকল স্ট্র্যাটেজির সাথে আমার যায়। আর ইমার্জেন্ট অ্যাপ্রোচটা কি, যেটা হচ্ছে গিয়ে ইভলভিং, ফাস্ট মুভিং, মানে আমার সিচুয়েশন আমি জানি না, হ্যাঁ, আমি সিচুয়েশন জানি না, আমি হচ্ছে গিয়ে লাইক এই আমি যে ট্রিপের কথা বললাম যে রেশনালের ক্ষেত্রে, যে এখানে আমি সবকিছু জানি, আমার নোন এনভায়রনমেন্ট, আমি জানি সাজেক কই, আমি জানি বাস কয়টা বাজে ছাড়ে, আমি জানি ওখানে কি কি হোটেল আছে, আমি জানি ওই দিন বৃষ্টি পড়বে না, আমি সবই জানি। এখন ওইটা হচ্ছে আমার নোন এনভায়রনমেন্টে আমি ওই স্ট্র্যাটেজিটা খাটাবো। আর ইমার্জেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে নতুন আসছে, যেহেতু এটা এখন যেই স্টার্ট আপ বেস কালচার, লাইক আমাদের অনেক স্টার্ট আপ, অনেক নতুন নতুন বিজনেস, মানুষের মধ্যে অনেক আইডিয়া, মানুষজন অনেক আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য নামে। সো এই আইডিয়া গুলো যখন মানুষজন নতুন আইডিয়া নিয়ে নামে, তখন ওই নতুন আইডিয়া গুলো মার্কেটের জন্য অনেক নতুন, মার্কেট সেম ভাবে রিয়াক্ট করে না। আমি প্ল্যান করলাম আমার 1 বছরে আমার সেল হবে 1 কোটি টাকা, আমার মার্কেট রিয়েক্ট করলো না, আমি ভাবতেছিলাম ওয়াও ফ্যান্টাস্টিক, আমার প্রোডাক্টটা অনেক জোস, মার্কেটে দিলে আমি কোটিপতি হয়ে যাব। কিন্তু মার্কেটে দিয়ে অ্যাকচুয়ালি দেখলাম কি আমি কোটিপতি হইতেছি না, মানে আমার খরচই উঠতেছে না, মানুষজন কিনতেছে না, হ্যাঁ। সো এটা কি, এই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে খুবই ইমার্জিং, লাইক এটা অনেক ইভলভ করে ওভার দ্য টাইম। আর এখানে কি, এখানে হচ্ছে কি আমি প্রতিনিয়ত আমার অনেক শিখতে হয়, আমি একটা জিনিস করবো যেহেতু মার্কেটে নতুন, আমি আমার একটা লেসন নিলাম, আমার একটা ফেইলিয়ার থেকে আমি লেসন নিলাম, ওইটাকে অ্যাডাপ্ট করলাম, আমি আবার চেঞ্জ করলাম। এরপর আমার লাইক ফাস্ট মুভিং, হ্যাঁ, মানে আমার হচ্ছে গিয়ে লাইক একটা স্টার্ট আপ দিল, ও হচ্ছে গিয়ে মার্কেটে নামলো একটা সার্ভিস নিয়ে, ওই সার্ভিসটা মানুষজন পছন্দ করতেছে না, মানুষজন একটা ফিডব্যাক দিল যে তোমার এটাতে এই সমস্যা, তুমি এভাবে না করে এভাবে করো, তখন ও আবার সাথে সাথে প্ল্যান চেঞ্জ করে আরেকভাবে চলে যাচ্ছে, ওটাও কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি। সো দুইটাই কিন্তু আমার স্ট্র্যাটেজি, একটা ট্রেডিশনাল আর একটা ইমার্জেন্ট।
বুঝা গেছে এগুলো ট্রেডিশনাল আর ইমার্জেন্ট অ্যাপ্রোচ কি? জি। এখানে একটা কথা বলছে লাস্টে যে এখানে হচ্ছে কি আমরা কি একটা একটা ব্যবসা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারে দুই ভাবে, একটা হচ্ছে গিয়ে পজিশনিং বেস অ্যাপ্রোচে, আরেকটা হচ্ছে গিয়ে রিসোর্স বেস অ্যাপ্রোচে। পজিশনিং বেস অ্যাপ্রোচ কি, আমি আমার আমার প্রোডাক্টটার পজিশনটা কি করছি। লাইক আমি যদি বলি আমার পজিশন বেসটা হচ্ছে লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমার ধরেন টাটা কোম্পানির গাড়ি, হ্যাঁ, আর রোলস রয়েসের গাড়ি, এগুলোর মধ্যে পার্থক্য কি? ব্র্যান্ডিং এর পার্থক্য। এক্স্যাক্টলি, ব্র্যান্ডিং এর পার্থক্য। আর কেউ কোনো কিছু? বাজেটের ব্যাপার থাকে। বাজেটের ব্যাপার থাকে, হ্যাঁ। না, আবার আপনার অনেক সময় দেখবেন টাটার যে পরিমাণে বাজেট থাকে, টাটার বাজেট হচ্ছে লিগে রোলস রয়েসের চেয়েও বেশি। কারণ ওদের তো হিউজ মানে অনেকগুলো গাড়ি সেল করতে হয়, রোলস রয়েস তো কয়েকটা করে। হুম। এই পুরাটার মধ্যে কিন্তু মেইন পার্থক্যটা পজিশন বেস। লাইক আপনার ব্রেনের মধ্যে একজন একটা পজিশন নিয়ে রাখছে। হ্যাঁ, আইফোন আপনার ব্রেনে একটা পজিশন নিয়ে রাখছে যে আইফোন, ইউ হ্যাভ টু ফিল স্পেশাল। হ্যাঁ, যেটা শাওমি নিতে পারে নাই, সেজন্য শাওমিটা চিপ। এটা তো তাহলে আমার চয়েস ম্যাটার হয়ে যায় ভাইয়া। মানে আমি ওকে পছন্দ করি, তার জন্য আমার ওইটাই ভালো লাগে। স্যামসাং আমি পছন্দ করি, স্যামসাং আমার ভালো লাগে। হ্যাঁ, সে একটা পজিশন হোল্ড করে রাখছে আমার মধ্যে। এক্স্যাক্টলি, ওর ব্যবসার টার্গেটটা কি, ও কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কিন্তু ওর পজিশনের উপরে বেস করে। স্যামসাং ও তো এই কাজটা করে। স্যামসাং কি করে, আপনার ব্রেনের মধ্যেও একটা ওর পজিশন ক্রিয়েট করে। ওটা ব্র্যান্ডিং এর থ্রুতে হোক, ওটা টাকা খরচ করে হোক, ওটা যেভাবে হোক, ও আপনার ভিতরে একটা একটা ইমেজ তৈরি করে ওর নিজের পজিশন। সো এখন হচ্ছে গিয়ে এই রোলস রয়েসে তো এই পজিশন ক্রিয়েট করছে মানুষের মধ্যে, যে রোলস রয়েসে গাড়ি কিন্তু দুইটাতে করে কিন্তু আপনি আপনার ডেস্টিনেশনে যাইতে পারবেন। তো আপনি কেন এত টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে যাবেন? কারণ ওই যে পজিশনটা ক্রিয়েট করছে। হ্যাঁ, এরপর আপনি কি, আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশ বিমানে ফ্লাই করবেন। বাংলাদেশ বিমান তো ভালো, মনে করেন আপনি নোভো এয়ারে ফ্লাই করতেছেন, আবার ওদিক দিয়ে আপনি দেখতেছেন হচ্ছে আপনি এমিরেটসে ফ্লাই করতেছেন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না, পজিশন বেস সার্ভিসে। সো এটা পজিশনের উপর বেস করে একটা ব্যবসা তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারে মার্কেটে। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে রিসোর্স বেস স্ট্র্যাটেজি। রিসোর্স বেস স্ট্র্যাটেজি কি, এটা হচ্ছে গিয়ে আপনার কি ইউনিক রিসোর্স আছে, ওই রিসোর্সটা ইউজ করে আপনি আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে এই অ্যাপেলের কি, অ্যাপেলের রিসোর্স হচ্ছে গিয়ে অ্যাপেলের ফ্যান্টাস্টিক ডিজাইন। ওদের হচ্ছে গিয়ে ডিজাইন থিঙ্কিং অনেক ভালো, ওদের ডিজাইন সেন্স ভালো। এই ডিজাইনটা ওদের হচ্ছে ইউনিকনেস। ওরা কিন্তু চায়না থেকেই সব বানায় আনে, কিন্তু ওরা খালি ডিজাইন করে। হ্যাঁ, তো এই ডিজাইনের জন্য ওদের দাম। ওদের রিসোর্সটা হচ্ছে ওদের ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে পজিশন বেসড আর হচ্ছে গিয়ে রিসোর্স বেসড অ্যাপ্রোচ গেল। এরপর আমাদের এখানে হচ্ছে গিয়ে আহ, এই যে কম্পিটিটিভ, এগুলো তো আমরা পড়লামই, ট্রেডিশন, ইমার্জেন্ট, এরপর কর্পোরেট স্ট্র্যাটেজি, এই লেভেল অফ স্ট্র্যাটেজি এখন আমরা পড়বো। এখানে হচ্ছে কি, এখন আমরা তো জানলাম স্ট্র্যাটেজি কি। স্ট্র্যাটেজি ইজ সামথিং লং টার্ম হুইচ হ্যাজ থ্রি এফেক্টস। ওয়ান ইজ এনভায়রনমেন্টাল এফেক্ট, স্টেক হোল্ডার্স এফেক্ট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এনভায়রনমেন্টাল, স্টেক হোল্ডার আর রিসোর্স। লাইক আমার কাছে কি কি রিসোর্স আছে, এই তিনটা জিনিস চিন্তা করে আমি লং টার্ম যে প্ল্যান করবো ওগুলাকে আমি স্ট্র্যাটেজি বলি। সো এই স্ট্র্যাটেজি গুলা, হ্যাঁ, এখন স্ট্র্যাটেজি শুনলে কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এই স্ট্র্যাটেজিটা জিনিসটা মানে এটা হচ্ছে গিয়ে হায়ার লেভেলের জন্যই, মানে এক্সিকিউটিভ লেভেলের ডিসিশনের জন্যই হচ্ছে গিয়ে আমার এইটা স্ট্র্যাটেজিটা। কিন্তু বেসিক্যালি আমরা যদি লেভেল গুলো দেখি, আমার কিন্তু প্রত্যেকটা লেভেলেই স্ট্র্যাটেজি জড়িত। একটা হচ্ছে কর্পোরেট লেভেল, একটা বিজনেস লেভেল, আর একটা ফাংশনাল লেভেল। আমাদের তিনটা লেভেলেই আছে স্ট্র্যাটেজি। কিন্তু শুধু জাস্ট আমাদের এক্সিকিউটিভ লেভেল, সিইও, এমডি, বোর্ড অফ ডিরেক্টর, এরাই খালি স্ট্র্যাটেজি ক্রিয়েট করবে এমন কিন্তু কিছু না।
এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপেই আমার স্ট্র্যাটেজি আছে। আমরা যারা যেই কাজ করি আমাদের সবার কাজেই একটা না একটা স্ট্র্যাটেজি আছে। সো আমাদের এই কর্পোরেট স্ট্র্যাটেজিটাকে আমাদের বেসিক্যালি 3টা ভাগে ভাগ করছে। সো আমরা একটা একটা করে দেখি। কর্পোরেট স্ট্র্যাটেজি কি? কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে এই যে হেড অফিস বা মেইন বোর্ড লেভেল, লাইক বোর্ড অফ ডিরেক্টর যেই ডিসিশনটা নেয় সেটা হচ্ছে গিয়ে কর্পোরেট স্ট্র্যাটেজি। এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ বিগ পিকচার, লাইক কোম্পানি ওভারঅল ডিরেকশন নিয়ে তারা চিন্তা করে। আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে হচ্ছে গিয়ে একটা কোম্পানির মিশন কি হবে, হ্যাঁ, এই এই জিনিসটা সেট করে। ঠিক আছে, মার্কেট ফোকাস কই হবে, আমার কোম্পানিটা কি নিয়ে ব্যবসা করবে, আমার কোম্পানিটা কি আগে মনে করেন আমার কোম্পানিটা হচ্ছিল গিয়ে জুতা বানাইতো, এখন কি আমার কোম্পানিটা জুতার পাশাপাশি ব্যাগও কি বানাবে, মানে একটা বিজনেস পুরা হোল লেভেলের, মানে বিগ পিকচার লেভেলের যেই স্ট্র্যাটেজিটা সেটাকে বলি আমরা কর্পোরেট স্ট্র্যাটেজি। হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আসতেছে আহ আপনার বিজনেস স্ট্র্যাটেজি। বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে এসবিও বলি আমরা, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলি। বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজির চেয়ে এক ধাপ নিচে। লাইক কি, আমাদের একটা বিজনেস, একটা অর্গানাইজেশন এজ আ হোল তো একটা জিনিস, ওই অর্গানাইজেশনের ভিতরে আবার কিছু পার্ট থাকে না। আমি যদি এক্সাম্পল দেই, ইউনিলিভারের কথা চিন্তা করেন। ইউনিলিভার তো এজ আ হোল একটা অর্গানাইজেশন, বাট ওইটার ইউনিলিভারের মধ্যে আমার কত কিছু আছে। আমার কাছে আমার ওখানে হচ্ছে গিয়ে এই লাইফ বয় আছে, আমার হচ্ছে গিয়ে ইউনিলিভারের শ্যাম্পু আছে আমার, তারপর ইউনিলিভারের হচ্ছে গিয়ে আমার পেস্ট আছে, ইউনিলিভারের ডিশ ওয়াশার আছে। আমার ইউনিলিভারে তো অনেকগুলো সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্টই আলাদা আলাদা বিজনেস ইউনিট। হ্যাঁ, সো এই বিজনেস ইউনিট লেভেলেও আমার কিছু কিছু স্ট্র্যাটেজি বা ডিসিশন মেক করতে হয়। সো এই ডিসিশনগুলো কিরকম হইতে পারে, যে আমার এই প্রোডাক্টটা আমি বের করলাম, এই প্রোডাক্টটা আমি আমার কিভাবে মার্কেটে না কম্পিটিটরদের বিট করব, বা আমি আমার কম্পিটিটরের উপরে একটা অ্যাডভান্টেজ নিব এইগুলো মার্কেটে নিয়ে এসে, লাইক প্রাইস কত করব, প্রমোশন কিভাবে করব আমি। সো এগুলো হচ্ছে আমার বিজনেস লেভেলের আর কি ডিসিশন। আমার ব্রড লেভেলে কি, আমার স্ট্র্যাটেজি কর্পোরেট, আমার কর্পোরেট স্ট্র্যাটেজি লেভেলে কিন্তু আমি ডিসাইড করলাম, আমি আমার একটা সাবানের ইউনিট ছিল ইউনিলিভার, ডিসাইড করলো সাবানের ইউনিট ছিল, এখন আমি একটা শ্যাম্পুর ইউনিটে যাব। এটা হচ্ছে কর্পোরেট লেভেলের স্ট্র্যাটেজি। বিজনেস লেভেলের স্ট্র্যাটেজি কি, বিজনেস লেভেলের স্ট্র্যাটেজি হচ্ছে এই যে কর্পোরেট লেভেলটা, এই শ্যাম্পুটা যে বিক্রি করবো, এই শ্যাম্পুটা কিভাবে বিক্রি করবো, এই শ্যাম্পুটা মার্কেটে কম্পিটিটরদেরও তো অনেক শ্যাম্পু আছে, ওগুলা কোন স্ট্র্যাটেজিতে কিভাবে প্রমোশন করে, প্রাইসিং কিভাবে করে, আমি কিভাবে এগুলো বিক্রি করবো। সো এটা একটু নিচের লেভেলে বিজনেস লেভেল যেটা। তারপর লাস্টে কি, ফাংশনাল লেভেল। ফাংশনাল লেভেল হচ্ছে আরো ডিপার্টমেন্টাল লেভেল। আপনার এরপর ওই স্পেশাল আপনার হচ্ছে কি বিজনেস ইউনিটের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। সো ডিপার্টমেন্ট ওয়াইজ, লাইক এইচআর এর কাজ কি, এইচআর এর কাজ হচ্ছে গিয়ে আমি হায়ার করব, এইটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে ফাংশনাল লেভেলের স্ট্র্যাটেজি। ফাইন্যান্সের কাজ কি, আমি হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস বানাবো, বা অ্যাকাউন্টস বানানোর জন্য আমি হচ্ছে গিয়ে এফএস, আমি আমি আমার অ্যাকাউন্টিংটা মেনটেন করবো, এটার জন্য আমি কোন সফটওয়্যার, আমি ওরাকেল ইউজ করবো নাকি এসএপি ইউজ করবো নাকি ট্যালি ইউজ করবো, আমি এগুলো ডিসাইড করব। হ্যাঁ, সো ফাংশনাল লেভেলটা হচ্ছে কি একদম লোয়ার লেভেলে। সো স্ট্র্যাটেজি কিন্তু আমার ধরতে গেলে আমার সব কয়টা পার্টের সাথেই জড়িত। আমার এ টু জেড আমার বিজনেসে যত ধরনের লেভেল আছে, আমার সব লেভেলেই আমার স্ট্র্যাটেজি জড়িত। সেটা বুঝে গেছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই থিওরি গুলো কিন্তু আমার একদম বেসিক। ওভারভিউ অফ স্ট্র্যাটেজি। আচ্ছা, রেশনাল অ্যাপ্রোচ আমরা পড়লাম, ইমার্জেন্ট অ্যাপ্রোচও পড়লাম। এটার মধ্যে কি পার্থক্য এটা তো আপনারা বুঝতে পারছেনই, অনেকগুলো লেকচার দিচ্ছি এটা নিয়ে, রেশনাল আর ইমার্জেন্ট অ্যাপ্রোচের জন্য, এগুলো একটু দেখে নিবেন। এরপর আমরা চলে আসি বেনিফিটস ক্লেম ফর স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যান করলে আমাদের কিছু কিছু ক্লিয়ার বেনিফিট থাকে। লাইক আমার হচ্ছে গিয়ে
মার্কেট, আমার হচ্ছে মার্কেটের উপর মার্কেট চেঞ্জ আছে কিনা, বা মার্কেটের উপর একটা একটা স্টাডি করা থাকে, বা মার্কেটের সাথে আমি ফাস্টার রিয়াক্ট করতে পারি, আমি হচ্ছে গিয়ে লং টার্মের জন্য চিন্তা করতে পারি, আমি আমার মাইলস্টোন অ্যাচিভ হইতেছি কিনা এটা দেখতে পারি, আমার গোল অ্যাচিভ হচ্ছে কিনা। লাইক আমি একটা সোজা কথা, স্ট্র্যাটেজি ফলো করলে আমি লাইনে থাকি, লাইক আমি লাইনচ্যুত না হয়ে যাই, সেজন্য স্ট্র্যাটেজি। হ্যাঁ, সো এখানে হচ্ছে গিয়ে মির্জবার্গ হচ্ছে গিয়ে মির্জবার্গ হচ্ছে গিয়ে এখানে কিছু স্ট্র্যাটেজির ক্রিটিসিজম করছে, লাইক ও হচ্ছে গিয়ে খুবই রুডলি বলছে যে স্ট্র্যাটেজি এগুলো হেনরি মির্জবার্গ বলে আর কি, ওনার ফুল নেম হচ্ছে হেনরি মির্জবার্গ। সো উনি হচ্ছে গিয়ে বলছে টেক্সট বইতে তোমরা স্ট্র্যাটেজি বলে যেটা শিখো, রিয়েল লাইফে আসলে ওরকম কিছুই না, রিয়েল লাইফে এগুলোর অনেক লুপ হোলস আছে, সে আর কি এটা মানে না। তো সে কিছু কিছু ক্রিটিসাইজ করছে। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা কেস স্টাডি লিখবো তখন আমাদের কিন্তু জাস্ট এগুলো আমি যে বলে যাচ্ছি শুনলেই হবে না। তো এটা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে যে আমার যদি কোনো নেগেটিভ স্ট্র্যাটেজি যদি ফেইলার বলে, তখন মনে করেন একটা কেস আসলো, সিনারিওটা এরকম, যদি স্ট্র্যাটেজিটা কাজ করে নাই বা ই করে নাই, তখন হয়তো বা আমরা কিছু লেখার সময় মির্জবার্গের কিছু পিটফল বলছিল, আমরা মির্জবার্গের কথা উল্লেখ করে এখানে মনে করেন যে কয়টা ই লেখা আছে, লাইক এগুলো একটা দুইটা যেগুলো কানেক্ট হয় ওখানে, সো ওগুলো আমরা কানেক্ট করতে পারি। সো এইভাবেই আর কি মার্কস বেশি পাওয়া যায়। লাইক আমরা যখনই পড়বো কেস, আমাদের এই পড়াগুলা কানেক্ট করতে হবে, কোথায় কি যেখানে যেখানে আমরা সুযোগ পাই ওখানে ওখানে আমরা কানেক্ট করব। সো যে পিটফল গুলো বলছে সেগুলো কি ক্রিটিসিজম গুলো কই কই করছে, ফার্স্টে বলছে কি এখানে গিয়ে বলছে গিয়ে এটার সাথে সাকসেসের কোনো রিলেশনশিপ নাই, সাকসেস ডিফারেন্টলি আসে, এইটা গিয়ে এরকম কোনো এভিডেন্ট কিছু বের করতে পারে নাই যে এই স্ট্র্যাটেজির থিওরিটিক্যাল জিনিসপত্র পড়ে মানুষজন সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল হয় অন্য কারণে, এটা গিয়ে তার প্রথম পয়েন্ট। তারপর কি বলছে গিয়ে এটা খুবই আনরিয়েলিস্টিক, লাইক আমরা যে প্ল্যানিং গুলো গিয়ে লাইক আমরা করি অ্যানুয়ালি, ধরেন হ্যাঁ অ্যানুয়ালি একটা প্ল্যান করি, বাট আপনি যখন রিয়েল লাইফে বিজনেস অপারেট করলে আপনার কি বিজনেসের প্রবলেম, হ্যাঁ রিয়েল লাইফের প্রবলেম কি মনে করেন আপনার আহ, ঠিক মার্চেই আসবে বা এপ্রিলেই আসবে বা জুনেই আসবে, কোনো মাস ধরে তো আসবে না, প্রবলেম ক্যান হ্যাপেন এনি টাইম, এটা খুবই রিজিড। উনি বলছে আমাদেরকে একভাবে এক কাতারে ফালাই দিলে হবে না, আমাদের প্ল্যান গুলো হয়তো হবে খুবই ফ্লেক্সিবল, এগুলো এত রিজিড করলে এই রিজিড অনুযায়ী রিয়েল লাইফ চলে না। এবার কি বলছে আহ, এখানে কি আমরা অনেক সময় ম্যানেজাররা কি করে একটা স্ট্র্যাটেজি বানাই ফেলছে, এবার রিল্যাক্স, আর কোনো কিছু চিন্তা করে না, জাস্ট প্ল্যান ফলো করে। হ্যাঁ, সো ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়, এই যে রিডিউস ইনিশিয়েটিভ, ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় মানুষজনের। তারপর কি এখানে ইন্টারনাল পলিটিক্স পলিটিক্স ও এখানে বলছে এখানে অ্যাজিউম করা হয় সবকিছুই গিয়ে আমার খুবই স্মুথলি যাবে, ব্যবসা সবাই স্মুথলি এবং ফেয়ার প্লে হবে, কিন্তু আসলে মার্কেট তো ফেয়ার না, মার্কেটে অনেক আনসার্টেন অনেক কিছুই হতে পারে। এক্সাগারেট পাওয়ার, সো এইখানে বলছে কি এক্সাগারেট পাওয়ারও বলছে গিয়ে এখানে ম্যানেজারদের একটা বিহেভিয়ার থাকে, লাইক ওদের বিহেভিয়ার হচ্ছে সাবঅর্ডিনেটসদের প্রতি একটু লাইক রুড হয়ে যায় অনেক সময় প্ল্যানের কারণে, যে আমার এই তারিখে এই ডেডলাইন তোমার দেওয়ারই কথা ছিল, তুমি কেন দাও নাই, একটু রিজিড হয়ে যেতে পারে। কিন্তু ওই প্ল্যান গুলো আবার সাবঅর্ডিনেটস থেকে গিয়ে এখানে এই যে দ্য প্ল্যানস মে বি ইগনোরড বাই সাবঅর্ডিনেটস, এখানে সাবঅর্ডিনেট আবার একসেপ্ট নাও করতে পারে। আবার অনেক সময় কি এই প্ল্যান গুলো অনেক খুবই ইম্প্র্যাকটিক্যাল মনে হতে পারে, বাজেট স্ট্র্যাটেজি মানে আকাশচুম্বী স্বপ্ন দেখে ফেলতে পারে আবার অনেকে। হ্যাঁ, তো এখানে মিসবার্গ এসব কিছু ক্রিটিসিজম করছে। এরপর রেশনাল
অ্যাপ্রোচ টু স্ট্র্যাটেজি ফর্মুলেশন। রেশনাল প্ল্যানিং মডেলটা তো কি আমরা বললাম, যেটা কিনা একটু ওল্ড, রোড ম্যাপ বেসড, লাইক আমরা জানি স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব, সেটা হচ্ছে রেশনাল প্ল্যানিং মডেল। সো রেশনাল প্ল্যানিং মডেলটাকে হচ্ছে গিয়ে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়েছে এখানে: স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, এই যে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, চয়েস, থার্ড নাম্বারটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। সো এইখানে এখানে হচ্ছে কি আমাদের ফার্স্টে অ্যানালাইসিস থাকে। হ্যাঁ, অ্যানালাইসিসটাকে হচ্ছে কি আমাদেরকে বলছে ফার্স্টে ইন্টারনাল এক্সটার্নাল। এটা যদি আমি চিন্তা করি, মনে করেন আপনি হচ্ছে কি একটা হোটেল ব্যবসা দিবেন। হ্যাঁ, হোটেল ব্যবসা দিবেন, কারণ হোটেল ব্যবসা দেওয়ার জন্য আপনার ফার্স্টে কি করতে হবে? হোটেল ব্যবসা দেওয়ার জন্য আপনার একটা প্লেস অ্যানালাইসিস করতে হবে, যে আমার এয়ারপোর্ট থেকে কাছে কি, বা আমার আহ গুলশানে দিলে ভালো হবে নাকি আমার ডিপ্লোমেট এরিয়া কই আছে। সো আমি কিছু এক্সটার্নাল অ্যানালাইসিস করলাম, তারপর আমি কি আবার কিছু ইন্টারনাল অ্যানালাইসিস আছে, আমার কাছে টাকা আছে কিনা, রিসোর্স আছে কিনা, ম্যান পাওয়ার আছে কিনা, সব ধরনের সাপোর্ট আছে কিনা, এই ধরনের আমরা ইন্টারনাল একটা অ্যানালাইসিস করলাম। তারপর আমরা কি করলাম? অ্যানালাইজ করার পর আমরা একটা কি ডিজাইন বা একটা ব্লু প্রিন্ট বানালাম, যেটা কিনা স্ট্র্যাটেজিক চয়েস। হ্যাঁ, ফার্স্টে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে আমি ডিসাইড করলাম আমি একটা বিল্ডিং বানাবো। এরপর কি করলাম? স্ট্র্যাটেজিক চয়েস, আমি একটা ব্লু প্রিন্ট বানালাম, যে আমি একটা চুজ করলাম যে আমার কিরকম হবে বিল্ডিংটা। তারপর কি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, ফাইনালি আমি কি করলাম? হোটেলটা বিল্ড করলাম, বিল করার পর ডেকোরেট করলাম, ডেকোরেট করে আমি ব্যবসা শুরু করলাম। সো এটা হচ্ছে ব্রড লেভেলের 3টা স্টেপ। হ্যাঁ, সো সো এই ব্রড লেভেলের 3টা স্টেপকে আবার যে ছোট ছোট স্টেপ গুলো, যে কন্ডাক্ট আ কর্পোরেট অ্যাপ্রাইজাল, সেট মিশন, এই যে কর্পোরেট অ্যাপ্রাইজাল, মিশন অবজেক্টিভ, গ্যাপ অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস, ইমপ্লিমেন্টেশন। তো এখানে আবার 5টা ভাগে ভাগ করছে, ভাগ করেনি আর কি, 5টা স্টেপ গুলো আবার এক্সপ্লেইন করছে। সো কন্ডাক্ট আ কর্পোরেট অ্যাপ্রাইজাল, এটা কি? একটা কর্পোরেট অ্যাপ্রাইজাল, কর্পোরেট অ্যাপ্রাইজালটা হচ্ছে গিয়ে আই হ্যাভ টু লুক লাইক হোয়াটস হ্যাপেনিং আউটসাইড এন্ড হোয়াটস হ্যাপেনিং ইনসাইড। হ্যাঁ, কর্পোরেট অ্যাপ্রাইজালের মধ্যে আমার বাইরের যত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে ওগুলো আছে, এবং ইনসাইডের জিনিসপত্রও আছে। সো এই জিনিসটা যদি আমি একটু বলতে যাই, তাহলে হচ্ছে কি আমার ফার্স্টে দেখতে হবে যে আমার কম্পিটিটর, আমার দেশের ল, ইকোনমি, আমার দেশের সোশিও ইকোনমি, আমার আমার হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন, মানে এগুলো কি অবস্থা আছে, এগুলো কি আমার ফেভারে আছে কিনা আমার হোটেলটা করার জন্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো দেখতে হবে। এরপর এরপর ইন্টারনাল কিছু ফ্যাক্টরস আছে, লাইক আমার ফাইন্যান্সিয়াল হেলথ কিরকম, আমার সার্ভিসের কোয়ালিটি আমি কিরকম দিতে পারবো, আমার ফুড সোর্সিং এর জায়গা আছে কিনা হোটেলের, আমার স্টাফ কিরকম, এখানে স্টাফের স্ট্রেংথ আছে কিনা, আমার ট্রেনিং এর অবস্থা কি। একটু কথা বলতে পারি? জি, ভাইয়া, এই সেম জিনিসটার উপর, মানে এই স্ট্র্যাটেজিটার উপর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপর, আপনি কি আমাদের এই PL5 BST নোবেল প্রফেশন একাডেমি গ্রুপে আছেন? এখানে আমি একটা কেস দিয়েছি এইমাত্র, গত ক্লাসে এটা করিয়েছে। আপনি একবার এটা একটু দেখেন ভাইয়া। না আমি ওই গ্রুপে নাই, ও, পাই নেই। এটা কোথায় কে দিছে কেস? এটা ICBর ক্লাস চলতেছে, যে ওখানে জিয়াউল আলম FCS স্যার করিয়েছেন, ওয়ালটনের গ্রুপ CFO আর কি উনি। হুম তো হুম। গতকালকেই করিয়েছেন আর কি কেস স্টাডিটা। অথবা ভাই আপনার নাম্বারটা দিলে ওখানে পাঠিয়ে দিতে পারবো আমি, বা মেল আইডিটা দিলে। আচ্ছা, আমি আমার মেল আইডিটা ড্রপ করে দিচ্ছি। জি।
পাঠিয়ে দিন। আপনি কি আমাকে কেসটা কি সলভ করে পাঠিয়েছেন নাকি কি মানে হ্যাঁ কোশ্চেনটা? স্যার, সলভ করে পাঠিয়েছে স্যার, সবকিছু সলভ করে পাঠিয়েছে। প্রথমে আমাদেরকে করতে দিয়েছে, তো আমরা এক একজন এক এক রকম করলাম, পরে উনি আর কি অ্যান্সারটা দেখালেন। ওকে। আমি আমাদের গ্রুপটাতে দিয়েছি, বিএসটি যে 5 গ্রুপটা। এই যে আমি আমার মেল দিয়ে দিয়েছি। আচ্ছা আপনি সেন্ড করেন, আমি এটা দেখবো না। সো ফার্স্ট অফ অল আমরা যেটা ছিলাম, আমাদের হচ্ছে কর্পোরেট অ্যাপ্রাইজাল, যেটা হচ্ছে আমরা এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট দেখে আমরা 5 বছর পর কই যেতে পারি, বা আমাদের একটা টাইম লাইন, একটা একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করা। তারপর কি আমরা সেট মিশন এন্ড অবজেক্টিভ, আমাদের মিশন কি এবং অবজেক্টিভ কি এটা আমাদের বের করতে হবে। মিশন আর অবজেক্টিভের মধ্যে পার্থক্য কি বলেন? কেউ বলেন আপনারা মিশন আর অবজেক্টিভের মধ্যে পার্থক্য? মিশনটা হচ্ছে লং, মিশনটা শর্ট টার্মের প্ল্যান, মানে শর্ট টার্মে যেটা ইয়ে করতে চাই। আর একটা কি বললেন ভাইয়া, অবজেক্টিভ? অবজেক্টিভ অবজেক্টিভটা সুনির্দিষ্ট কিছু একটা। মিশনটা আসলে লং শর্ট টার্ম না, মিশনটা হচ্ছে গিয়ে মিশনটাও আমার শর্ট টার্মের চেয়ে মিশনটাও আমার কম্পারেটিভলি লং টার্মই। লাইক আমার একটা কোম্পানির ডিরেকশন কি হতে পারে, ওইটা হচ্ছে গিয়ে মিশন। লাইক ভিশনের চেয়ে মিশন আবার একটু ছোট, মিশনের চেয়ে অবজেক্টিভ আরো ছোট, মানে আরো কাছে। হ্যাঁ, সো রাইট, মিশনটা এটাই ইন এটাই। মাঝখানে থাকে। তো মিশনটা ধরতে গেলে আমরা যদি কম্পেয়ার করি অবজেক্টিভের সাথে, তাহলে মিশনটা একটু লং টার্ম। হ্যাঁ, লং আমাকে টার্ম পাঠাতে, পারপাস অফ ওনার দ্য মেলে বিজনেস। পাঠাতে বলছে। ও মাই হ্যাঁ, গড। লং টার্ম পারপাস অফ দ্য বিজনেস বা ডিরেকশন অফ দ্য বিজনেস। আর অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে কি স্পেসিফিক, মিজার করা যায় এরকম কিছু। হ্যাঁ, তো আমার আবার অবজেক্টিভটা কেন লাগে, মিশনটাকে ফুলফিল করার জন্য লাগে। যেমন আমার মিশন হইতে পারে হচ্ছে কি আমি আমার প্রোডাক্টটা আমার মার্কেটে বেস্ট হবে, এটা হচ্ছে কি আমার মিশন হতে পারে। কিন্তু অবজেক্টিভ কি, অবজেক্টিভটা হচ্ছে নেক্সট 2 ইয়ারের মধ্যে আমি 20% মার্কেট ক্যাপচার করব, এটা হচ্ছে আমার অবজেক্টিভ, যেটা হচ্ছে কোয়ান্টিফায়াবল। অবজেক্টিভটা কি কোয়ান্টিফাই করা যায়। এরপর কি গ্যাপ অ্যানালাইসিস, এরপর হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। সো গ্যাপ অ্যানালাইসিসটা আমরা শুনেই বুঝতে পারতেছি, গ্যাপ অ্যানালাইসিসটা বেসিক্যালি আমরা আমাদের যে জিনিসগুলো আমরা ফোরকাস্ট করি, বা আমরা যেটা ফিউচারের ট্রেন্ড আমরা একটা ফোরকাস্ট করি, ওইটার সাথে আমাদের অ্যাকচুয়াল যে ঘটনা, ওইটার যে গ্যাপটা। হ্যাঁ, সো এটা হচ্ছে স্ট্র্যাটেজিটাকে রিশেপ করার জন্য আমাদের কাজে লাগে, আমরা কি একটা গ্যাপ অ্যানালাইসিস করি। এরপর কি স্ট্র্যাটেজিক চয়েস, এরপর আমরা বিভিন্ন ধরনের অনেক ধরনের অপশন ক্রিয়েট হয় আমাদের কাছে, ওই অপশন গুলো থেকে আমরা ব্রেনস্টর্ম করি, আমরা হচ্ছে ওই অপশন গুলো থেকে আমরা বিভিন্ন মার্কেট প্রাইসের স্ট্র্যাটেজি করে টোরে আমরা আমাদের একটা স্ট্র্যাটেজিতে আমরা স্টিক থাকি। লাইক আমরা এইটা সিলেক্ট করবো, আমাদের কাছে যদি 5টা অপশন থাকে, আমরা দেখলাম কোনটা বেস্ট, সো ওই বেস্টটা আমরা স্ট্র্যাটেজিক চয়েসের মাধ্যমে আমরা সিলেক্ট করি। এরপর কি সিলেক্ট করার পর আমরা যে স্ট্র্যাটেজি সিলেক্টেড হয় ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, উই মেক ইট হ্যাপেন। হ্যাঁ, সো ওই স্ট্র্যাটেজিটাকে তখন হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন রকম কর্পোরেট বিজনেস ফাংশন লেভেলে ভাগ করি, স্ট্র্যাটেজি গুলাকে বিভিন্নভাবে ভাগ করে আমরা ওটা ইমপ্লিমেন্ট করতে থাকি। যেমন কি ফাইন্যান্স, ফাইন্যান্স ডিপার্টমেন্ট কি করে, লাইক বাজেট বানায়। হ্যাঁ, সো ফাইন্যান্স ডিপার্টমেন্ট মনে করেন আমি একটা হোটেল বানালাম, কর্পোরেট অ্যাপ্রাইজাল হচ্ছে গিয়ে আমি হোটেলটা সব অ্যানালাইসিস করলাম, হোটেলটার মিশন ঠিক করলাম যে আমার হোটেলটার মিশন হবে বাংলাদেশের সেরা 5 স্টার হোটেল হবে। এর এরপর আমি অবজেক্টিভ যেটা বানাইলাম সেটা হচ্ছে গিয়ে বানাইলাম
আমি নেক্সট 2 বছরে আমার 20% মার্কেট ক্যাপচার করতে হবে, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। এরপর আমি গ্যাপ অ্যানালাইসিস করলাম যে আমার আসলে কই গ্যাপ হচ্ছে ফোরকাস্টের সাথে। গ্যাপ অ্যানালাইসিস করার পর আমার কিছু অপশন আসলো, আমি কোন স্ট্র্যাটেজি নিতে পারি। আমি কি তাহলে স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমি কি 5 স্টার থেকে কি আমি একটু মিড টায়ারে ফোকাস করব বেশি, আমার কি কাস্টমার চেঞ্জ করব। সো এখানে আমি একটা গ্যাপ অ্যানালাইসিস করে কয়েকটা আমার অপশন ক্লিয়ার হয়, অপশন থেকে আমরা একটা চয়েস করি, স্ট্র্যাটেজিক চয়েস। তারপর আমরা ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা মানে কি, ওখানে মনে করেন আমরা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ক্রিয়েট করি, এইচআর ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা ক্রিয়েট করি। সো এইভাবে করে আমরা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করি। হ্যাঁ, তো আজকে যেহেতু 12টা বেজে গেছে, আমরা আজকে ইন বিটুইন এখানেই থাকি। আমরা নেক্সট ক্লাস গুলো, আচ্ছা আমার পড়ানো কি আপনারা বুঝতেছেন যে আমি একলা অনেক বেশি বলে যাচ্ছি? না না ভাইয়া, বুঝতেছি। বুঝতেছেন? যদিও জিনিসগুলো অনেকের কাছে অনেক ইজি মনে হতে পারে, এখন আমি আবার তো একটু ডিপে বলতেছি কারণ সবার তো ক্যাপচার করার ক্যাপাবিলিটিস এক না। সো আমার টার্গেট হচ্ছে যে যে ব্যক্তিটা সবচেয়ে কম বুঝে ওই ব্যক্তিটাকে বোঝানো, সেজন্য আমি একটু বেশি বলতেছি। আর অনেক লেখা তো একটু বেশি না বললে আর কি এই এত থিওরি কভার করা যাবে না, সেজন্য আমার মনে হচ্ছে একতরফা বলতেছি। সো আমরা আমরা কি একটু পরের ক্লাসের জন্য সাজেশন দেন, আমরা কি পরের ক্লাসে কি আরেকটু স্কিপ করে আরেকটু ফাস্ট যাব নাকি এইভাবেই পড়াবো? না, এভাবে না পড়ালে আমার মনে হয়, আচ্ছা ক্লাসে কি শুধু আমি একা? বুঝতেছি না। আর তো কেউ রেসপন্সও করতেছেন না। আচ্ছা ভাইয়া, এখানে স্কিপ করে একটু ফাস্ট যাওয়াটার পক্ষে আমি, কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা তো বেশ বড়। তো আর এই বিষয়গুলো মোটামুটি আমাদের সবগুলোই জানা। আর যে হুম জায়গাগুলোতে আসলে মূল ফোকাসটা দেওয়া দরকার। আর আরেকটা কথা তো আপনি প্রথমে বলে ফেলছেন যে আসলে কিভাবে লিখতে হবে, আর একটু প্র্যাকটিস করা আর অ্যানালাইসিস করলে আমাদের আমরাও বুঝবো যে আসলে ভাইয়া, ফোকাসটা খুব কোথায় দ্রুত বেশি দেওয়া স্কিপ দরকার। করে গেলে আমরা যারা নিউ, আমরা কিন্তু কোশ্চেন গুলো ধরতে পারবো না। যেমন ভেঙে ভেঙে ধরতে না পারলে কেস স্টাডির ওখানে কিন্তু আমরা টাচ করে বলতে পারবো না জিনিসটা আমার মাথায় ক্লিক না করলে। হুম। হুম, তো এখানে যেহেতু আর কি আহ অনেক মানে অনেকে আছে নতুন এক্সাম দিচ্ছেন, অনেকে আছে আবার আগেও এক্সাম দিয়েছেন। সো যেহেতু এখানে একটা মিক্সচার আছে, সো সেই হিসেবে হচ্ছে কি আমি একটু ভেঙে পড়েছি, কারণ আবার আহ সবাই আবার এক পেসের না। তো সেজন্য আমি একটু ভেঙে পড়াচ্ছি। সো এই যে যখন আপনি যে বললেন একটু স্কিপ করলে বেটার হয়, আবার আরেকজন বললো আবার স্কিপ করলে আরেকজনের আর কি মিস হবে, বা যারা একদমই নতুন পড়ছেন হয়তো বা তারা আর কি এই রেকর্ডিংটা পরে শুনলে বা একটু ডিটেলে শুনলে মনে থাকবে, বা এরপর আমি পড়ানোর পর একবার পড়লেই হয়ে যাবে, নতুন করে শেষ করতে যাচ্ছে আমার সাথে, এরকমও অনেকে আছে। সো ইন বিটুইন থাকার জন্য আর কি আমি একটু বেশি ভেঙে বলতেছি। বাট আমরা দরকার হলে যদি আপনারা সবাই বলেন বেশি স্লো হয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটু পেজ বাড়াতে পারি, পেজ বাড়িয়ে আরেকটু করতে পারি। এত স্লো ভাইয়া গেলাম। আমার মনে হচ্ছে যে একটু ইম্পর্টেন্স টপিকস গুলো পড়ালে একটু ভালো হবে। একটু আর একটু ফাস্ট ইম্পর্টেন্ট হলে টপিক বলতে কি, আমি তো ভাইয়া এই ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এটা আমি জানি না, টু বি অনেস্ট। না, কারণ ভাইয়া সিএ যেগুলো মনে এক্সাম, হয় আমার পরীক্ষার সাথে রিলেটেড বা আপনার কাছে মনে হচ্ছে যে কোশ্চেনটা আসতে পারে বা এই সমস্ত আমি টপিকস সেই গুলো আমি আমি জীবনে হচ্ছে কি এরকম সিএ এক্সামে বিশেষ করে নিজে কোশ্চেন সিলেক্ট করে পড়ি নাই। সো আমি এই রিস্কও নিতে পারবো না যে আমি আপনাকে একটা জিনিস পড়ালাম না, আমি বললাম এই জিনিসটা অনেক লেস ইম্পর্টেন্ট, বা আমি আরেকটা এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, ওই জিনিসটা শুধু পড়ালাম। সো এইটাতে তো আমি নিজেই জানি না আমি কোন বেসিসে আপনাকে পড়াবো, কারণ আমার কোশ্চেন তো কি আসে এটা তো কেউ প্রেডিক্ট করতে পারে না। তো সবগুলোই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়, আমি কোনটা বাদ দিব বলেন? সো কিছু কিছু জিনিস লাইক কিছু কিছু থিওরি যেগুলো বারবার আসে, সেজন্য আপনাদেরকে বললাম একটু আপনারা অ্যানালাইসিস করেন, কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমাকে একটা রিপোর্ট দেন যে এখান থেকে ফোকাস পয়েন্ট বেশি হয়। সো ওইটা হলে হবে কি আমরা ওই জায়গাগুলোতে আরেকটু বেশি ফোকাস করতে পারবো, আদার্স গুলোতে একটু কম ফোকাস করলাম, পড়বো ঠিকই বা আরেকটু কম আরেকটু তাড়াতাড়ি পড়লাম। বুঝছেন? এখন যে আমি রিস্ক নিয়ে আপনাকে একটা টপিক পড়াবো না, এখন ওই টপিকটা যদি আবার চলে আসে বা ওই টপিকটার থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসলো, তাহলে তো আপনারা
হয়তোবা তখন বলবেন আমি পড়াই নাই দেখে ওটা ইম্পর্টেন্ট না, আপনারা নিজেরাও পড়বেন না, তো তখন তো চলে গিয়ে আপনারাই বিপদে পড়বেন। আমি বুঝতে পারছি আমার যে টপিকগুলো যেগুলো হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে আর কি লাইক বেশি ইজি, আপনারা দেখলে লাইক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা একদম সিম্পল জিনিসগুলা, ওগুলো আমরা স্কিপ করতে পারি। আর কনসেপচুয়ালের মেইন জায়গাটা যেগুলা, ওগুলো আমরা খালি টাচ ডাউন করতে পারি। হ্যাঁ ভাইয়া, এবার করলে ভালো হবে ভাইয়া। হুম, ঠিক আছে। আরেকটা ভাইয়া, আরেকটা জানা যাবে ক্লাসগুলো যেমন আমার এখন রেকর্ডিং দেখে মনে হয় হচ্ছে কি এই যে প্ল্যানিং হরাইজনটা, এটা আমার কাছে শুনতে পাওয়া যাচ্ছে না। সরি আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ। সো আমাদের ক্লাস যদিও শেষ, আমি একটু বলি তাহলে আমাদের আমরা হচ্ছে গিয়ে যেহেতু হিউজ সিলেবাস, আমরা জাস্ট যেগুলো খুবই সিম্পল টপিক সেগুলো আমরা স্কিপ করবো, আর যেগুলো একটু কনসেপচুয়ালি আমাদের দরকার আমরা ওগুলা শেষ করে ফেলবো। আমরা যদি এই লাইনে যাই এবং আমাদের যদি ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাতে করে তখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বেশি টাইম দিব, রাইট? আমরা হচ্ছে গিয়ে কোশ্চেন জি। কেস সলভিং এ চলে যাব, তখন গিয়ে আমরা হচ্ছে গিয়ে ইন্টারেক্টিভ লাইক কেস গুলো কিভাবে সলভ করব, রাইট আপ গুলো ঠিক আছে কিনা, কোনটা কিভাবে লেখা যায়, এরকম একটা দুইটা ক্লাস যদি আমরা বের করতে পারি তাহলে ওগুলাতে আমরা বেশি টাইম দিলাম। ওকে, সবাই কি ভাইয়া agree? আরেকটা, ঠিক আছে ভাইয়া, এটা মনে হয় ভালো হবে ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া Okay. ক্লাসগুলো রেকর্ডিং কোথায় পাবো আমরা? রেকর্ডিং হ্যাঁ, কি দেওয়া হবে? রেকর্ডিং গুলো আপনাদেরকে দিয়ে দিবে, নোবেল ভাই দিয়ে দিবে। নোবেল ভাই রেকর্ডিং গুলো দিয়ে দিবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, 12টার বেশি বেজে গেছে, সো আমরা আজকে শেষ করি, নেক্সট দিন দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে আসসালাম ভাইয়া, ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।